ডু ইউ মিস মি ওয়াইফি? সানা হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে চমকে ঘাড় নেড়ে পাশে ফিরে তাকায়। নজরে আসে আরজে, যে ইতিমধ্যে সানার দিকে মাদকতা ভরা দৃষ্টিতে তাকিয়ে। সানা কিছু না বলে হাত বাড়িয়ে নিজের প্লেটখানা নিয়ে পাশের চেয়ারে চলে যায়। আরজে কিছুটা ব্যথিত হলো সানার নির্বতায়। তারপরও সানার বসা ওই চেয়ারে বসে পড়ে। সানা চুপচাপ নিজের খাবার খাচ্ছে। সানা চায়ের কাপের জন্য হাত বাড়ানোর আগেই আরজে কাপটা এগিয়ে দিল তার দিকে। সানা নির্বিঘ্নে নিজের চা পরোটা একমনে খেয়ে চলছে। অন্যদিকে আরজে পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে। হরিণ টানা চোখের সাথে মেয়েটার উজ্জ্বল শ্যামরাঙ্গা মায়াবী মুখখানা কেমন একদম মিলিয়ে যাচ্ছে। যেন এই রংটা ছাড়া তাকে মানাতি না। না মেকআপের প্রসাধনী, না অতিরিক্ত সাজগোজ, সব সাধারণ মিলিয়ে যেন একদম পারফেক্ট। কিন্তু পাশে বসা রমণীর কি সেদিকে খেয়াল আছে? না, নেই। সে এক মনে নিচের দিকে তাকিয়ে নির্বিকার ভঙ্গিমায় খেয়েই চলছে। এবার আরজে লক্ষ্য করল সানা একদম রেডি হয়ে আছে। সে ভ্রুকুটি করে জিজ্ঞেস করল, তুমি কি কোথাও যাচ্ছ? সানার কণ্ঠস্বর নিরেট ও শান্ত। ভার্সিটিতে। আরজের কপালের ভাঁজ আরও সংকুচিত হল। ভার্সিটিতে মানে? ভার্সিটিতে মানুষ কেন যায়? তুমি পড়াশোনা শুরু করেছ? সানার স্বল্প শব্দের জবাব। হুম। আরজে ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে একদম সানার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, তুমি চাইলে আমি তোমার বায়োলজির ক্লাস নিতে পারি। সানার ভাব পরিবর্তন হলো না। সে সামনের থেকে আরেকটা পরোটা নিতে নিতে বলল, আমি আর্টসের স্টুডেন্ট। আরজের মনে হলো কেউ তার মুখের উপর এক বালতি জল ফেলে দিয়েছে। সে মুখটাকে বেজার করে বলে ওঠে, ও আচ্ছা, আমি কামালকে বলে দিচ্ছি ও তোমাকে দিয়ে আসবে। নো থ্যাঙ্কস, আমি ক্যাব বুক করে নিয়েছি। আরজে কামালকে ফোন দেওয়ার জন্য মাত্র হাতে ফোন নিয়েছে। সানার কণ্ঠস্বর কানে আসতেই নিজের হাতের ফোন খানা চেপে ধরে শক্ত কণ্ঠে শুধালো, সানা ডোন্ট ফোর্স মি, আমি এমন কিছু করি যেটা তোমার পছন্দ হবে না। কিন্তু ওই পাশের রমণীর থেকে কোন জবাব আসলো না। সে নীরব নিবৃত্তে উঠে চলে যায়। সানার এড়িয়ে যাওয়া আরজের বুকে ছুরি গাঁথার মতো মনে হলো। সে রাগে টেবিলের সবকিছু হাত বাড়িয়ে ফেলে দিল। কাচের জিনিসগুলো মুহূর্তে ঝনঝন করে ভেঙ্গে চুরমার হয়ে গেল। আরজে দুই আঙ্গুলে নিজের মাথা ঘষে ভাবে, মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে আজকাল। কেমন যেন তার থেকে দূরে দূরে থাকছে। কিছুদিন আগেও আরজে রাত করে বাড়ি ফিরলে সানা তার জন্য বসে থাকত। এটা সেটা জিজ্ঞেস করত, কিন্তু কাল সারারাত সে বাড়িতে ছিল না, অথচ মেয়েটা জিজ্ঞেস তো দূর একটা খোঁজ নিল না। কোথাও সানা অন্য কাউকে? না না, সে আর ভাবতে পারছে না। যদি এমন কিছু হয় তাহলে আগে ওই ছেলেকে তারা চিহ্ন ন করবে। আরজে দুই হাতে নিজের মাথা চেপে ধরে বিড়বিড় করে আওড়ালো, তোমার অভিযোগগুলোই সুন্দর ছিল। তোমার নীরবতা আমাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। অথচ আমি চাইতাম তুমি এমনই থাকো। এসপির নতুন কালো মার্সিডিজ জি ওয়াগন জিপে বসে আছে সানা। সে কামালকে আচ্ছা মতন গোল খাইয়ে এসেছে। এসপির নতুন গাড়ি দেখে অনেকটা অবাক হয়েছিল বটে। রোজ নতুন নতুন গাড়ি কোথা থেকে পাস তুই? কোথাও আমাকে না বলে ব্যাংক ডাকাতি করিসনি তো? এসপি শার্টের কলার উঁচিয়ে ভাব নিয়ে বলল, ব্রো এর থেকে। এবার সানা নাক মুখ কুচকে কিছুটা ব্যঙ্গ করে বলে ওঠে, একে তো ভাইয়ের টাকা, তার ওপরে তুই ফুটানি দেখাচ্ছিস। সর এখান থেকে, ফকিন্নি কোথাকার। এসপি একটি কথাও বাড়ালো না, আর বাড়ালেই তাকে আরও একগাদা অপমান শুনতে হবে। কিন্তু কিছুক্ষণ থেকেই লক্ষ্য করছে সানা আজকে সবাইকে টাকার নোট দান করছে। এসপি কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, তোর সাথে এত বড় ফকির বসে থাকতে তুই অন্য কাউকে দান করছিস? আমাকেও কিছু দে। সানা তার দিকে তাকিয়ে টাকার একটা নোট এগিয়ে দেয়। এসপি সেটাকে হাতে ধরতেই সানা বলে ওঠে, নে ধর, এগুলো কালনাগিনীর টাকা। এসপি ঝাড়া মেরে ফেলে দিল, আরে কি বলছিস কি? বিষে ভরা মানিয়েই। না না, নেয় না, নে আরো নে। আব্বে হ্যান্ডওয়াশ দেয়। সানা তার দিকে টিস্যু বক্সটা এগিয়ে দিল, এই নেয়, টিস্যু দিয়ে কাজ চালা। নিয়েছিস কিভাবে? লুটে নিয়েছি। এসপি একটা শাবাশি দিয়ে উৎসাহ বাড়াতে বলে ওঠে, বাহ দিদি বাহ, একদম বেশি করে নীতি। সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর আসে সানার থেকে, তুই তো জানিস আমি মেয়েটা খারাপ হতে পারি, কিন্তু মনটা একদম কাকের মতো সুন্দর, জিলাপির মতো সোজা, পাথরের থেকেও নরম। আমি কি কাউকে বেশি লুটতে পারি বল? এবার দুজনেই উচ্চ হাসিতে ফেটে পড়ল। গাড়ি চলতে থাকলো তার আপন গতিতে। জাওয়ান ম্যানশনের হলরুমে সামনাসামনি বসে আছে আরজে আর মিসেস সোফিয়া। পুরো কক্ষে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। আরজে একটু আগে এসেছে। সোফিয়ার হাতে অফিসের কাগজপত্র।
প্রথম নীরবতা ভেঙে আরজে বলে ওঠে, আমি ডিসিশন নিয়েছি, আমি বিয়ের ব্যাপারটা পাবলিক করব। সোফিয়া বিদ্যুৎবেগে আরজের দিকে অবাক করা দৃষ্টি নিক্ষেপ করল। রনো, ব্যাটা, ডু ইউ লস্ট ইউর মাইন্ড? আরজে মুখ খুলে কিছু বলার আগেই তিনি আবার শীতল কণ্ঠে বলেন, তুমি জানো তুমি কোথায় আছো? তুমি কি চাইছো এই মুহূর্তে ওই নির্দোষ মেয়েটার প্রাণ যাক? তুমি কি ওর জীবনের গ্যারান্টি দিতে পারবে? ভেসে এলো আরজের কাট কাট শক্ত কণ্ঠস্বর, আই ক্যান প্রোটেক্ট মাই উইমেন। সোফিয়া ভেতর থেকে আগ্নেয়গিরির মতো ফেটে পড়লেও উপরে তার স্তর একদম শীতল শান্ত, যেন কিছুই হয়নি। তিনি আরজেকে বোঝানোর ভঙ্গিতে বললেন, লিসেন রনো, চারদিকে আমাদের শত্রুর অভাব নেই। আবার নতুন করে মাস্টার পেছনে পড়েছে। গত 3 দিনে ওকে ধরার জন্য আমি অনেক লোক লাগিয়েছি। এই নিয়ে 7-8 জনকে তারা চিহ্নরেও পেলেছে ও। তুমি কি চাইছো ওই মেয়েটাকে এসবে জড়াতে? সোফিয়া নিজের বাক্য সম্পূর্ণ করার আগেই আরজে ঘর কাঁপিয়ে উন্মাদের মতো হেসে উঠল। সোফিয়া বুঝল না তার হাসির কারণ। আরজে কিছুক্ষণ পর হাসি থামিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ইউ নো হোয়াট মমো, আমি সানাকে এতদিন কেন দূরে রেখেছি? কারণ বহিঃশত্রুর থেকেও আমার ঘরশত্রু অনেক বেশি ডেঞ্জার, তারা চিহ্ন রেস। সোফিয়া এবার আর নিজেকে আটকাতে না পেরে রাগে গর্জে উঠলেন, আরজে, তুমি লিমিট ক্রস করছো। ভদ্রমহিলার কথার তোয়াক্কা না করে আরজে উঠে দাঁড়িয়ে হিসহিসিয়ে বলল, Don't shout on me, Mom. Just remember, you make me like that, like a monster. এই বলে আরজে কোনদিকে না তাকিয়ে চলে গেল। এদিকে সোফিয়ার রাগে চোখ মুখ লাল হয়ে উঠেছে। উনি যে ভয়টা পেয়েছিলেন সেটাই হচ্ছে, ক্রোধে কক্ষের সব জিনিসপত্র একে একে ছুঁড়ে ফেলে ভাঙচুর শুরু করে দিয়েছেন। যেন নিজের রাগ মেটানোর স্বল্প চেষ্টা। সোফিয়া চিৎকার করে ওঠে, ওই মেয়েটাকে আমি তারা চিহ্ন রেই ফেলব, আমার সাম্রাজ্যে আমি কিছুতেই ধ্বংস সহ্য করব না। হাত ছুড়ল মুসাবকে, পাকিস্তান বংশ উদ্ভূত আফগান মুসাব মুহূর্তে হাজির হল। সোফিয়া তার দিকে তাকিয়ে আদেশ ছুড়ল, ওই মেয়েটাকে পৃথিবী থেকে সরানোর ব্যবস্থা কর। মুসাব মাথা নিচু করে, ওকে লেডি, বলে চলে গেল। মুসাব বের হতেই দেখে আরজের বাম হাত ব্রিটিশ জ্যাক দাঁড়িয়ে। তাকে চোখ দিয়ে আরজের গাড়ির দিকে ইশারা করছে। মুসাব তার ইশারা বোঝে আরজের গাড়ির দিকে চলে যায়। আরজের রোলস রয়েলসে 5 মিনিট নীরবতার পর আরজে মুসাবকে শক্ত কণ্ঠে বলে ওঠে, আপনার লেডিকে বলে দিবেন সানার থেকে দূরে থাকতে। মুসাব নিজের কণ্ঠ খাদি নামিয়ে বলে ওঠে, তুমি তোমার মাকে খুব ভালো করেই জানো। এজন্যই তো এতদিন চুপ ছিলাম। তাহলে এখন? আরজের দ্বিধাহীন স্বীকারোক্তি, ওকে হারানো সম্ভব না। মায়ের বিরুদ্ধে যাবে? আরজে ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে বলে ওঠে, বিরুদ্ধ জানি না, কিন্তু যুদ্ধ হলে, না আমি হার মানব, না আমি পিছু হটব। মুসাব নেমে গেল গাড়ি থেকে। মুহূর্তে আরজের গাড়ি তার দৃষ্টিসীমা অতিক্রম করল। তার ভয় হচ্ছে এই মা ছেলের যুদ্ধে ধ্বংস ছাড়া আর কিছুই ডেকে আনবে না। কারণ দুজনে একই উন্মাদনায় বিশ্বাসী। মুসাব নিচু কণ্ঠে আওড়ল, জানি না ওই মেয়েটার জীবনে কি আসতে চলছে। একটা হাসিখুশি মেয়ের জীবন কিভাবে কালো ছায়ায় জড়িয়ে গেল। ওই সারফারাজ চৌধুরীর কি হলো? আয়ানের এই মুহূর্তে ইচ্ছা করছে গলায় ফাঁস লাগাতে, না হয় নিজে কচু গাছে ঝুলে যেতে। ব্যাটা সকাল থেকে এই পর্যন্ত 50 বার বোধহয় জিজ্ঞেস করে ফেলেছে। তারপরও মুখে মেকি হাসি টেনে বলল, স্যার আমি 10-12 জায়গা থেকে খোঁজ নিয়েছি, ওরা ফ্রেন্ডই শুধু। আরজে নিজের চোখ বন্ধ করে সিটে হেলান দিল। তারপরও আরজের মনে সন্দেহ যাচ্ছে না। আজকাল সানা একটু বেশিই তাকে এড়িয়ে চলছে। কোথাও ওই ছেলেটার কারণে নয়তো? একবার ওই ছেলের সাথে দেখা করে ভালো করে ক্লাস নিবে সে। অন্যের বউকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়া বের হয়ে যাবে। তার ভাবনার সমাপ্তি ঘটে আয়ানের কণ্ঠে, স্যার আজ আপনার সারহাদ চৌধুরীর সাথে বিজনেস আর মুভি নিয়ে মিটিং আছে। আরজে চোখ বন্ধ রেখেই বলল, ওকে গিনিতে চলো। সারহাদ নিজের কেবিনের সানাকে ডেকেছে। কিন্তু 5 মিনিট অতিবাহিত হওয়ার পরও যখন সানা এলো না তখনই সারহাদ উঠে দাঁড়ালো। নিজের হাতে থাকা অডেমার পিগে রয়্যাল ওক ঘড়িতে একবার সময় দেখে নিল। এর মাঝেই তার দরজায় কেউ নক করল। ভেসে এলো রিনরিনে মেয়েলি কণ্ঠস্বর, স্যার আসব। সারহাদ চোখ তুলে তাকালো, ঠোঁটে অদ্ভুত ঠান্ডা হাসি। ওহ, সিমরান কাম। আরজে গিনিতে এসেছে কিছুক্ষণ আগেই। চারদিকে মেয়েদের ভিড় লেগে গেছে অলরেডি। তার দুপাশে বিশ্বস্ত 2 জন্তমানব জ্যাকো কাইলিন, পেছনে আরও 3-4 জন বডিগার্ড। সাথেই রয়েছে আয়ান। আরজে ভিড় ছাপিয়ে এগিয়ে যায় ভিআইপি লিফটের দিকে। লিফটে ঢুকে প্রেস করার পর সেকেন্ড ফ্লোরে এসে লিফটের দরজা খুলে যায়। আরজে চোখ তুলে সামনে তাকাতেই তার চেহারা রাগে লাল হয়ে ওঠে।
কেননা সামনে দাঁড়িয়ে সানা আর এসপি। আরজের কণ্ঠস্বর রুক্ষ ও গম্ভীর। সো ওয়াইফি, ইজ ইট ইউর ভার্সিটি? কচের দরজা ঠেলে সারহাদের কেবিনে প্রবেশ করে সানা। সঙ্গে সঙ্গেই তার নাকে এলো এক অদ্ভুত, গাঢ়, অনির্দিষ্ট এক সুগন্ধ। ধোঁয়াটে স্যান্ডালউড ও ভ্যানিলার, সঙ্গে রহস্যময় অ্যাম্বার ও মিষ্টি ঘাসের ধোঁয়া। ব্ল্যাক ফ্যান্টম পারফিউমের। ঘরের ভেতরটা অদ্ভুতভাবে শান্ত। সানার হাঁটার সঙ্গে সঙ্গে মেঝেতে তার পরা হিলের শব্দ অস্বাভাবিকভাবে জোরে শোনাচ্ছে। সানা না চাইতেও তার নজর দেয়ালের চিত্রকর্মগুলোর উপর পড়ে। ওই দিন তাড়াহুড়া এগুলো নজরেই আসেনি। সানার মনে হচ্ছে পেইন্টিংগুলো একেবারেই অজানা এবং বোঝার উপায়হীন। প্রতিটি পেইন্টিং কোন মেয়ের এটুকু শুধু বোধগম্য হচ্ছে তার। সাথে একটা খালি ক্যানভাসও ঝুলিয়ে রাখা। সানা অবচেতনভাবে চিত্রগুলোর দিকে কতক্ষণ তাকালো, কেমন যেন তার মনে হচ্ছে চিত্রগুলো তার দিকে সরাসরি তাকিয়ে আছে। সানার ভাবনার সমাপ্তি ঘটে যখন সারহাদের গম্ভীর কণ্ঠে তার কানে ভেসে আসে, সিমরান, টেক আ সিট। সানা কোনোরকম বাক্য ব্যয় না করে বসে পড়ে। সারহাদ নিজের চশমাখানা মধ্যমা দিয়ে আরেকটু উপরে তুলে শীতল কণ্ঠে শুধালো, তোমার অফিস কেমন লেগেছে? সানা মনে মনে ভাবছে, এত জরুরি তলব করেছে এটা জিজ্ঞেস করার জন্য নাকি? কিন্তু মুখে ফোটে অন্য কথা। খুব ভালো স্যার, আমার ডিজাইনগুলো। হ্যাঁ, তোমার নতুন ডিজাইনগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। সানা কিছুটা দ্বিধা দ্বন্দ্বের সাথে বলে ওঠে, স্যার আমার কাছে তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, আমি বরং ইমেইলে। সানার কথা থেমে গেল যখন সারহাদ নিজের ফোনখানা তার দিকে বাড়িয়ে দিল। সানা না চাইতেও হাত বাড়িয়ে ফোনটা নিয়ে নিজের নাম্বার টাইপ করতে শুরু করল। তার কেমন একটা গা ছমছমে ভাব হচ্ছে। এদিকে সারহাদের ঠোঁটের কোণে রহস্যের ঘন ঘটা এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে তার সামনে বসা মানবীর দিকে। হঠাৎ সে হাত দিয়ে টেবিলের উপরে থাকা রহস্যময় কালো স্ফটিকের গোলকটা হালকা ঘোরালো। একটা অদ্ভুত ভয়ার্ত শব্দ তৈরি করে এটি ঘুরতে শুরু করল। সানা এক পলক সেদিকে তাকিয়ে পরপর চোখ নামিয়ে সারহাদের দিকে ফোনটা এগিয়ে দিল। সারহাদ ফোন হাতে নিয়ে কিছু বলার আগেই এসপির প্রবেশ ঘটে। সানা মনে মনে একটু স্বস্তি ফিরে পায়। ব্রো আম হেয়ার, এই বলে এসপি সানার পাশের চেয়ারখানা দখল করে ধপ করে বসে পড়ল। সারহাদ নিজের দৃঢ়তা বজায় রেখে বলল, তো সিমরান তোমাকে আলাদা কেবিনে শিফট করা হলো, সাথে এসপি আজ থেকে তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে। সানার কপালে ভাঁজ পড়ে, সে বুঝল না সারহাদের কথার অর্থ। তার মুখ থেকে কোন শব্দ বেরোনোর আগেই এসপি বলে ওঠে, আমার মা, তোকে আমি খাঁটি বাংলায় বুঝাবো চল। সানা কথা বাড়ালো না, ওকে স্যার, বলে দরজার দিকে চলে যায়। এসপি সারহাদের দিকে হাত নেড়ে, বাই ব্রো, বলে চলে যায়। এদিকে সারহাদ কিছু না বলে ড্রয়ার খুলে একটা ড্রাটস বের করে নিশানা লাগায় খালি ক্যানভাসের দিকে। নিখুঁতভাবে লেগে যায় তার নিশানা ঠিক মাঝখানে। সারহাদ ঠোঁটের কোণে অদ্ভুত হাসির রেখা ফুটিয়ে গম্ভীর কণ্ঠ বিড়বিড়ালো, ইটস ইউ টার্ন টু পেইন্ট। গিনির উত্তপ্ত দুপুরকে চিরে এক রাজকীয় গর্জনে ঢুকে আর্যের দামি রুলস ওয়েলস। গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে মহাকর্ষ যেন থমকে গেল কয়েক সেকেন্ডের জন্য। বাম পাশে কাইলিন আর ডান পাশে জ্যাক। দুজনের ঠান্ডা মুখ, যন্ত্রমানবের মতো নিখুঁত গণনায় হাঁটা। যেন এক মুহূর্তে কারো অস্তিত্ব মুছে দিতে পারে। পেছনে ছায়ার মতো সরে এল ৩-৪ জন স্থূলদেহী বডিগার্ড, তাদের কালো স্যুট বাতাস ছেদন করে আর্যেকে কেন্দ্র করে একটি চলমান দুর্গ তৈরি করল। চারপাশে তখন আগুন লেগে গেছে উত্তেজনায়। মেয়েদের কণ্ঠ ছড়িয়ে পড়ছে ক্রমাগত, ইতিমধ্যে ভিড় লেগে গেছে। আরজে শুধু একবার চোখ তুলে তাকালো চারপাশে। তারপর এগিয়ে গেল ভিআইপি লিফটের দিকে। ভারী লিফটের দরজা সসম্মানে খুলে গেল। আরজে একবারও পেছনে ফিরে তাকালো না। সারা হলঘর তাকে চাইল, ডাকল। কিন্তু সে সবকিছু নিঃশব্দে পিছনে ফেলে নির্বিকার ভঙ্গিতে লিফটে প্রবেশ করল। 2 তালার ক্যান্টিনে বসে আছে সানা আর এসপি। এসপির দুঃখ ভরা কাহিনী শুনে সানার পেট ফেটে হাসি আসছে। কিন্তু এটা পাবলিক প্লেস বলে হাসতেও পারছে না। তার মানে তোর হরপ্পা মামা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়া ছাড়া তোর পেছনে পড়ে আছে। হ্যাঁ, কি আর বলবো, আই থিংক উনি ভাবেন পৃথিবীর প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, আর যা যা হবে বা হচ্ছে সব আমার কারণেই হয়েছে। আচ্ছা যাই হোক, আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আয়। আফটার অল তুই আমার অকাজের অ্যাসিস্ট্যান্ট। সানা আইসক্রিম হাতে নিয়ে বেরিয়ে পড়ে তার 8 তলায় থাকা নতুন কেবিনের উদ্দেশ্যে। তারা ভিআইপি এলিভেটরের সামনে দাঁড়িয়ে প্রেস করতেই সাথে সাথে লিফট খুলে যায়। ভিতরে থাকা আরজে চোখ তুলে তাকাতেই চোখাচোখি হয় সানা আর এসপির সাথে। এসপির চোখ বড় বড় হয়ে যায়, বিড়বিড় করে বলে ওঠে, ও শিট, এসপি আজ তো গা কামছে।
সামনে থাকা আর্যের দেহে এক মুহূর্তের জন্য শীতল ধাক্কা অনুভব করল। সবকিছু যেন হঠাৎ অপ্রাসঙ্গিক হয়ে গেল। মুহূর্তে ছোঁয়াল শক্ত হয়ে এলো তার। হাত মুষ্টিবদ্ধ করে ভেতরের আগ্নেয়গিরি সংবরণের যথাসাধ্য চেষ্টায় আর্যে। সে নিজেই নিজেকে বোঝালো, এটা পাবলিক প্লেস। এদিকে সানা একটা শুকনো ঢোক গিলে মেকি হাসি দিয়ে বলে, লিফট ফুল, আমরা নেক্সটে। তার বাক্য সম্পূর্ণ করতে না দিয়ে আর্যে চোখ তুলে তাকালো তার দুপাশে, সাথে সাথে আয়ান ছাড়া সবাই বেরিয়ে পড়ে। সানা আর এসপি দ্বিধা দ্বন্দ্বের মধ্যেই ঢুকে পড়ে। মুহূর্তে লিফট ক্লোজ হয়ে যায়। আর্যের চোখ দুটো অন্ধকারে ডুবে গেল। তার ইচ্ছা করছে এই মুহূর্তে এই ছেলের নাকশি পাটাতে। আর এক মুহূর্তে না দাঁড়িয়ে হঠাৎ এসপিকে ধাক্কা দিয়ে সাইডে সরিয়ে দিল। দাঁড়িয়ে যায় সানার একদম গা ঘেঁষে। সানার এদিকে খেয়াল নেই। সে একমনে ভেবেই চলছে, এখান থেকে কিভাবে বাঁচা সম্ভব। উপরওয়ালা এবারের মতো বাঁচিয়ে দিলে আমি 2 টাকা দান করব নিজের পকেট থেকে। অন্যদিকে এসপি আকস্মিক আক্রমণে দেওয়ালের সাথে ধাক্কা খায়। সে নিজেকে সামলে কিছু বলার আগেই ভেসে আসে আর্যের গম্ভীর রুক্ষ কণ্ঠস্বর। আমার অক্সিজেন আসছে না। পিছনে থাকা বেচারা আয়ান বুঝল না আর্যের কথা। সে অবুঝ স্বরে বলে ওঠে, স্যার লিফটে অক্সিজেন আসবে কোথা থেকে? আর্যের মাথায় অলরেডি রক্ত চেপে আছে। তার ওপর এটা, তার ইচ্ছে করছে এই মুহূর্তে একে নিচে ফেলে দিতে। সবাই, ঘর শত্রু বিভীষণ। আর্যে তার দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করতেই আয়ান চুপ হয়ে যায়। সে এবার এসপির দিকে অগ্নিঝরা চাহনিতে তাকায়। এসপি মুখে মেকি হাসি টেনে বলে ওঠে, হোয়াট আর সার। তার বাক্য সম্পন্ন হওয়ার আগেই আর্যে হাত উঁচিয়ে থামিয়ে দিল। নিজের দন্তপাটি পিষে বলে ওঠে, হোয়াট আ সারপ্রাইজ, বিগ ফ্যান ব্রো। এটুকু আমি জানি, কিন্তু তুমি কি জানো সি ইজ ম্যারিড? এসপি নিজের চিরাচরিত রূপে ফিরে আসে। হ্যাঁ, শুরু থেকেই। আর্যে এবার আর নিজেকে সংবরণ করতে পারল না। এসপির জবাব তাকে আরও অস্থির করে তুলল। আর্যের বুকে রাগ তরতর করে বেড়ে উঠছে। হাতে থাকা শিরাগুলো টানটান, চোয়াল শক্ত, দৃষ্টিতে বিষাদ আর হিংস্রতা। একটানে এসপির কলার টেনে ধরে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। একটা ম্যারিড মেয়ের পিছনে পড়তে তোমার লজ্জা করেনি? এসপি নিজের কলার ছাড়াতে ছাড়াতে বলল, দেখুন মিস্টার জওয়ান, আমরা শুধু ফ্রেন্ড। আর তার বাক্য না শুনেই আর্যে তার কলা ছেড়ে দিয়ে ফিসফিস করে বলল, দুটো অপশন, তারা চিহ্ন ন হতে চাস নাকি কি তারা চিহ্ন ন্যাপ? এসপি শক্ত কণ্ঠে মুখ খুলে কিছু বলার আগেই কাঙ্ক্ষিত ফ্লোরে এসে লিফট খুলে যায়। প্রথমে আয়ান বেরিয়ে পড়ে। এই তৃতীয় বিশ্বযুদ্ধে সে নেই। তারপর এসপি বের হয়। সানা বের হওয়ার জন্য এক পা দিয়ে আরেক পা বের করার আগেই আর্যে একটানে তাকে লিফটের ভিতর ঢুকিয়ে লিফটের সর্বোচ্চ বাটনে প্রেস করে দেয়। লিফটের দরজা বন্ধ হওয়ার আগেই সানার হাতে থাকা আইসক্রিমটা নিয়ে বাইরের দিকে ছুঁড়ে ফেলে দেয়। এটা গিয়ে পড়ে এসপির ড্রেসে। ঘটনা এত দ্রুত ঘটে যে কারো বোধগম্য হলো না। এসপি বুঝতেই লিফটের দরজায় গিয়ে আঘাত হানে। এ এ এ জাওরা দরজা খোল। সাথে কয়েকটা গালি ছুড়তে থাকে আর্যের দিকে। পাশে থাকা আয়ানের চোখ বড় বড় হয়ে যায়। এই ইছড়েপাকা ছেলে কাকে জাওরা বলেছে? যদিও ঠিক নামেই ডেকেছে, তারপরও স্যার শুনতে পারলে এই ছেলের সানডে মানডে ক্লোজ করে ফেলবে। সে গলা খাকারি দিয়ে হাত বাড়িয়ে বলে ওঠে, দেখ ছেলে, আমাদের পরিচয় হয়নি, আমি আয়ান। এসপি তার দিকে বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে। তো আমি কি করব, মিষ্টি বিতরণ করব নাকি? আজব। এই বলে এসপি সামনের দিকে পা বাড়ায়। তাকে ড্রেস পরিষ্কার করতে হবে। এদিকে আয়ান হতবিহ্বল হয়ে নিজের হাত গুটিয়ে নিয়ে ভাবছে, এই ইছড়েপাকা ছেলে কি আমায় অপমান করল? হ্যাঁ, তাই তো মনে হলো। দাঁতে দাঁত পিষে গর্জে উঠে, এই ছেলের সানডে মানডে আমি ক্লোজ করব। এখন দেখতে হবে স্যার কোন ফ্লোরে বসে রোমাঞ্চ করছে। আমি বিগড়ে দিতে আসছি, স্যারও। আর্যে সানার 2 হাত মুঠো বন্দি করে লিফটের সাথে চেপে ধরে। তার চোখে মুখে প্রতিহিংসার আগুন জ্বলছে। একে তো সানা তাকে মিথ্যা বলেছে, তার উপরেই ছেলের সাথে। এদিকে সানা উপরে নিজেকে যথেষ্ট স্বাভাবিক প্রকাশ করলেও ভিতরে ভিতরে একটু ভয় আছে। সে একা বদ্ধ লিফটে। ভেসে এলো আর্যের রুক্ষ গম্ভীর কণ্ঠস্বর, So wifey, is it your varsity? Sana ekatu samaya niye bail off. হ্যাঁ, ডিজিটাল ভার্সিটি। আর্যের পছন্দ হলো না তার জবাব। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, লাইক ভার্সিটি প্রোম্যাক্স। আর্যের কপালের ভাঁজ গাঢ় হয়। মানে, সানা মনে মনে নিজের অতিপরিচিত ডায়লগটা মনে করে। লোকে বললে। আর্যে নিজের হাত দিয়ে সানার মুখ চেপে ধরে নিজেদের মধ্যকার দূরত্বটুকু ঘুচিয়ে নিল। তার কণ্ঠস্বর নিম্ন, দমিত, কিন্তু গভীর অগ্নিগহ্বরের মতো গর্জমান। লোকে বললে,
আখাউড়া, বুঝে ফেলে বাট তুমি ভার্সিটি বলেছ আর আমি ভার্সিটি প্রোম্যাক্স এর মানে বুঝিনি। এখন তুমি আমাকে ভালো করে বুঝাবে প্রোম্যাক্সের মাঝে ওই ভাইরাসটা কি করছে। আর যে সারহাদের কেবিন থেকেই বেরোতেই তার নজরে আসে সানা আর এসপি। সানা সিরিয়াস ভাবে একটা জামার ডিজাইন করছে অদূরে দাঁড়িয়ে, হাতে তার কাঁচি আর ফিতা। আর এসপি তার চেয়ারে বসেই টেবিলে পাতুলে ভিডিও গেমস খেলছে। কিন্তু কেন জানি আরজের তা সহ্য হচ্ছে না। সে তাদের দিকে এগিয়ে যেতেই আয়ান তাকে আটকায়। স্যার কি করছেন, এটা পাবলিক প্লেস। রেগে গেল আরজে। বউ চলে গেলে পাবলিক আমার বউ এনে দেবে। আমি কিছু জানি না, আমি পার্কিং লটে আছি, 5 মিনিটে ওকে বলবে আসতে। না হলে তোমার খবর করব আমি। আরজে আয়ানকে চোখ রাঙিয়ে চলে যায়। বেচারা আয়ান করুণ সুরে বলে উঠে, এবার তো মনে হচ্ছে আমার সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। জেবি প্রোডাকশন হাউসের সামনে বিকেলের আলো তখন ধীরে ধীরে কমে আসছে। চারপাশে ব্যস্ততার কোলাহল, ক্যামেরা, ট্রাক, ক্রুদের হাঁটা চলার শব্দ, নিয়ন সাইনবোর্ডের আলো টিমটিম করে জ্বলছে। কিন্তু সেই কোলাহলের মাঝেই রাজকীয় চিত্তে হেঁটে আসছেন সোফিয়া জাওয়ান। সোফিয়া এসে থামল মেইন গেটের সামনে। তার পোশাক নিখুঁত, চোখে কালো সানগ্লাস, ঠোঁটে সেই অহংকারী শান্তি যা দেখে সাধারণ মানুষ মনে করে তিনি পরহিতৈষী। কিন্তু যারা তাকে চেনে, তারা জানে এই মুখোশের নিচে আছে এক ভয়ঙ্কর কঠিন ইস্পাত হৃদয় নারী, তার অতীতের মতোই। তার পাশে দাঁড়িয়ে আছে আফগান মুসাব আবেগহীন শূন্য মুখে। জনি হাঁটতে হাঁটতে পৌঁছালেন সোফিয়ার কালো গাড়ির কাছে, ডার্ক টিন্টেড আর্মার্ড এসইউভি। সোফিয়া গাড়ির দরজার হ্যান্ডেলে আঙুল রাখতেই হঠাৎ মুসাবের চোখে এক ঝলক শঙ্কা দেখা দিল। সে এগিয়ে এসে ফিসফিস করে বলল, লেডি, মনে হচ্ছে কিছু ঠিক নেই। গাড়ি থেকে অদ্ভুত সিগন্যাল পাচ্ছি। সোফিয়ার চোখ সরু হলো, ঘাড় নাড়িয়ে মুসাবকে কিছু একটা ইশারা করল। মুসাব পকেট থেকে স্ক্যানার বের করে হ্যান্ডেলের নিচে লাগাতেই ডিভাইসটি টিক 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 করে দ্রুত অ্যালার্ম দিতে শুরু করল। সেই ছোট শব্দটি যেন মুহূর্তে পৃথিবীর সব আওয়াজকে চেপে ধরল। লেডি, এটা তারা চিহ্ন। মুসাবের কণ্ঠ ঠান্ডা, কিন্তু টানটান। সোফিয়ার দৃষ্টি কঠিন হয়ে গেল। কয়েক কদম পিছিয়ে এলো। তার মনে হঠাৎই একটি নাম জ্বলে উঠল, মাস্টার। সেই মুহূর্তেই এক প্রচণ্ড শব্দে চারদিকের আলো কেঁপে উঠল। বুম! এসইউভিটি তারা চিহ্ন গুণে জ্বলে ওঠল, শিখা মুহূর্তে আকাশে উঠে গিয়ে কালো ধোঁয়া তৈরি করল। চারপাশে চিৎকার, দৌড়াদৌড়ি, আর সোফিয়ার গায়ে তারা চিহ্ন গুণের তাপ এসে লাগল, কিন্তু সে নড়ল না। তার চোখ শুধু দেখল, ধোঁয়ার আড়াল থেকে এক ছায়া বেরিয়ে আসছে। কালো স্কিন টাইট জ্যাকেট, মুখে সাদা হ্যালোইন মাস্ক, পায়ে ভারী বুট আর তার সঙ্গে এক দানবীয় কালো বাইক, কাওয়াসাকি নিনজা H2R। বাইকের ইঞ্জিন গর্জে উঠল, ভ্রুও। আর সেই ছায়াটি, মাস্টার। সোফিয়ার ঠিক সামনে দিয়ে সোজা চলে গেল, যেন তার চোখের সামনে দাঁড়িয়েই তাকে অপমান করেছে। এক সেকেন্ডের জন্য সোফিয়ার চোখে ভয় ছিল, পরের সেকেন্ডে সেই ভয় পরিণত হলো তারা চিহ্ন গেও প্রতিশোধে। তার কণ্ঠ ছিল বরফের মতো ঠান্ডা, কিন্তু হিংস্র। মুসাব, আমার লোকেদের পাঠাও। একে আমার জীবিত চাই। মুসাব ফোন কানে তুলতেই 5টা কালো এসইউভি দরজা ভেঙে বেরিয়ে এল প্রোডাকশন হাউসের গেট থেকে। ইঞ্জিনের আওয়াজে মাটি কেঁপে উঠল, চাকা ঘুরে ধুলো উড়ল। তারা মাস্টারের কাওয়াসাকির পিছনে ধাওয়া শুরু করল। মাস্টার যেন ওদের অপেক্ষাই করছিল, মাস্কের আড়ালে তার ঠোঁটে ফুটে ওঠল ক্রূর হাসি। সে রাস্তায় এমনভাবে মোড় নিল, যেন শহরটা তার ব্যক্তিগত খেলার মাঠ। একবার সে সেতুর রেলিং বরাবর বাইক চালালো, একবার লাইটপোস্টের ফাঁক দিয়ে 100 কিলোমিটার স্পিডে ঢুকে গেল, আর একবার তো ফুটপাথের ধারে দাঁড়ানো পানির ট্যাঙ্কের উপর ঠিক এক চাকা তুলে লাফিয়ে চলে গেল। এসইউভি গুলো তার পিছনে পিছনে ধরার চেষ্টা করলেও সে প্রতিবারই তাদের ধোঁকা দিয়ে বেরিয়ে যায়। হঠাৎ সে ধোঁয়ার মতোই মিলিয়ে গেল ট্রাফিকের ভিড়ে। এসইউভি গুলো হতাশ হয়ে ব্রেক করেই মুসাবকে খবর দিল, লেডি, মাস্টার পালিয়ে গেছে। সোফিয়া ঠোঁট কামড়ে ধরে নিজেকে সংবরণ করে। তার চোখে তখন শুধু তারা চিহ্ন গুণ, হুঙ্কার দিয়ে ওঠল, কেউ আমাকে চ্যালেঞ্জ দিয়ে বাঁচে না। তাকে খুঁজে বের করো, শহরটা উল্টে ফেলো, আমি তাকে চাই, জীবিত। এর কলিজা আমি নিজ হাতে বের করে দেখব, ওখানে কতটা সাহস জন্মেছে। লিফটের হালকা কম্পন যেন দমবন্ধ নীরবতার উপর বৃষ্টির মতো পড়ছিল। আরজের বুক ওঠানামা করছে দ্রুত, সানার বুক একটুও নড়ছে না। জনের মাঝে দাঁড়িয়ে আছে অবহেলার ঠান্ডা দেয়াল আর অভিমানের জ্বলন্ত তলোয়ার। সানা চোখ তুলে তাকালো, চোখের কোণে কোনো কম্পন নেই, কিন্তু আছে বিস্ময়। ভাইরাস, আপনি কি এসপির কথা বলছেন? আরজে বুঝল না সানা কার কথা বলেছে।
এটা আবার কোথা থেকে আসলো? এসপি মানে স্যার। সানা বাক্য সম্পূর্ণ করার আগেই আরজে তড়িঘড়ি করে বলে ওঠে। হ্যাঁ ওই ইডিয়েটটাই, এখন তুমি আমাকে সব বলবে, এ টু জেড? সানার ভাবলেশীন জবাব, ও আমার ফ্রেন্ড প্লাস অ্যাসিস্ট্যান্ট। এন্ড দ্যাটস মাই ওয়ার্ক প্লেস। আরজের কপালের ভাঁজ প্রসারিত হল, কণ্ঠে রাগের পরিবর্তে প্রকাশ পায় বিস্ময়। ওয়ার্ক প্লেস? তুমি এখানে জব করো? হুম। ব্যাস এক মুহূর্ত, সামনের রমণীর এমন হেয়ালিপনা দেখে আরজে আবার নিজ সত্তায় ফিরে এলো। দন্ত পাটি পিষে হিসহিসিয়ে বলে ওঠে, রণবীর জাওয়ানের স্ত্রী অন্যের কোম্পানিতে জব করবে, তুমি এটা ভাবলে কিভাবে? সানা জবাব দিল না, তার জবাব না দেওয়াটাই যেন সবচেয়ে বড় অসহ্যকর মনে হলো আরজের কাছে। আরজের শিরা ফুলে উঠল রাগে। সে আবার সামনে এগিয়ে এলো, দৃষ্টি সানার চোখে গেঁথে দিল, গর্জে ওঠল সে। সে সামথিং ইডিয়েট। সানা এবার ধীরে তাকালো তার দিকে। চোখে না অশ্রু, না অভিযোগ, শুধু এক অদ্ভুত, দীর্ঘশ্বাসে ভরা। আরজে বাক্য সম্পন্ন করার আগেই ভেসে এলো বিপরীত পক্ষের নিরেট কণ্ঠস্বর। ভালোবেসেছেন কখনো কাউকে? আরজে হঠাৎ এমন প্রশ্নে কিছুটা হতবিহ্বল হয়ে পড়ে। কয়েক পলকের মধ্যেই হাতের বাঁধন অনেকটা শিথিল হয়ে আসে। এ প্রশ্নের উত্তরে তার শব্দগুলো কেমন আটকে আসছে গলায়। সানা কয়েকদিন থেকেই লক্ষ্য করছে আরজের পরিবর্তন। সে নিজের হাত ছুটিয়ে আরজের চোখে চোখ রেখে আবারও প্রশ্ন ছুড়ল, কখনো কারো জন্য অপেক্ষা করেছেন? আরজের ভেতরের তারা চিহ্ন গুণ হঠাৎ নিভে গিয়ে ঘন ধোঁয়ায় রূপ নিল। কথা আটকে গেল, গলা ভারী হয়ে এল। সানা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে আরজের বুকের বাম পাশে মৃদু ধাক্কা দিয়ে বলে ওঠে, যেই দিন এই হৃদয়টা সত্যিকার অর্থে কারো জন্য স্পন্দিত হবে, ওই দিন আপনি বুঝবেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় হচ্ছে অপেক্ষা, যেখানে এক সেকেন্ডও এক যুগ মনে হয়। আরে আপনি তো আমার 2 সেকেন্ডের নির্বতাই মেনে নিতে পারেননি, আর দূরে থাক 1 বছর। তখন আপনি বুঝবেন কারো সূক্ষ্ম অবহেলাটা আপনার হৃদয়কে কিভাবে বিষণ্ণ করে তোলে। আপনার সমস্যা কি জানেন? আমার যত্ন আর অপেক্ষার প্রতি আপনার একটা মোহ জন্মেছে, তাও ক্ষণিকের। তা কেটে গেলেই আবার আগের জীবনে ফিরে যাবেন। যদি তা ক্ষণিকের না হয়? আরজের শীতল কণ্ঠ ভেসে আসতেই থেমে যায় রমণী। পরপর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে ওঠে, আমি আর নিজেকে ভাঙতে চাই না। সবাই মানুষের বাহ্যিক খোলসের সাজানো মুখোশ দেখতেই ব্যস্ত, কিন্তু সেই মুখোশের আড়ালে ভেতরের বিক্ষিপ্ততার অগণিত ছাই, আর্তনাদ দেখতে সবাই নারাজ, মিস্টার জাওয়ান। লিফটের দরজা খুলে গেল, সানা আরজের দিকে না তাকিয়েই চলে গেল বাহিরে। লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। কিন্তু আরজের ভিতরের দরজা যেন আর একটুও নড়ল না। করিডোরের আলো তার মুখে পড়ে দেখালো, রাগের পড়তে পড়তে জমে থাকা ভাঙচুর। আর ভেতরের এক বিপজ্জনক শূন্যতা। সে থমকে দাঁড়ালো, পায়ের নিচে বিস্তর নরম কার্পেট, কিন্তু তার বুকের ভেতর যেন তীক্ষ্ণ ভাঙা কাচের টুকরো ছড়িয়ে আছে। সানার বলা বাক্যগুলো কেমন তীরের মতো এসে তার বুকে গেঁথে যাচ্ছে। আরজে এক হাত দিয়ে নিজের চুল চেপে ধরল, রাগে নয়, হতাশায় নয়, বরং এমন এক অচেনা যন্ত্রণায়। সানার নিরেট, শান্ত, অনড় মুখ বারবার চোখের সামনে ভেসে উঠল। কোনো কান্না নয়, কোনো অভিযোগ নয়, শুধু এমন এক নীরবতা, যা হাজারটা শব্দের চেয়েও বেশি ধারালো। এই নীরবতাই আজ আরজের বুকের ভেতর একটা গভীর সাইতারা চিহ্ন ক্লোন জাগিয়ে তুলেছে। রাগ তার মাথায় ফের উঠতে চাইছিল, কিন্তু সেই রাগের ভিতরেই ছিল এক লুকোনো আতঙ্ক, হারানোর ভয়। তার দুপাশে এসে দাঁড়ালো কাইলিন আর জ্যাক। তারা কিছুই বুঝতে পারল না। শুধু তারা দেখল তাদের বসের চোখে তারা চিহ্ন গুণ নেই, চোখে আজ শুধু ধোঁয়া। একদম কালো, ভারী, গ্রাস করা ধোঁয়া। আর যে কোনো কথা বলল না, শুধু দীর্ঘশ্বাস ফেলল। এসপি মাত্র ওয়াশরুমের দিকে যাবে এমন সময় তার সামনে আসে খুশদিল ফারুকী। উনি এসপিকে দেখেই তার ভ্রু কুঁচকে আসে, কেননা এসপির সারা ড্রেস জুড়ে আইসক্রিম। তিনি ব্যঙ্গ করে বলে ওঠেন, তাহলে তুমি অবশেষে ঝাড়ুদারি হলে? এসপি যেন আকাশ থেকে পড়ল, তার কণ্ঠে বিস্ময়। ঝাড়ুদার? আপনার কোথাও ভুল হচ্ছে, আমি অ্যাসিস্ট্যান্ট। খুশদিল ফারুকীর চোখ বড় বড় হয়ে যায়। তুমি ঝাড়ুদারের অ্যাসিস্ট্যান্ট ঝুড়িদার? এসপির মুখের কথা বন্ধ হয়ে গিয়েছে। এর বিপরীতে শুধুমাত্র গালি দেওয়া ছাড়া আর কিছু আসছে না তার মনে মনে বলে ওঠে, ঠাড়া পড়ুক ওই মুখে, যে মুখ দিয়ে আমাকে ঝুড়িদার বলেছে। এসপি কিছু না বলে মুখটা অন্ধকার করে চলে যায়। এখানে থাকলে নিশ্চিত এই লোক তাকে রাজা তারা চিহ্নকার আলবদর বলে দিবে। এদিকে খুশদিল বিড়বিড় করে আওড়ালো, আজকাল ঝাড়ুদারেরও এটিটিউড বেড়ে গেছে। যাই হোক, আমি আমার মেয়েকে কোন ঝাড়ুদারের কাছে দিব না।
গিনির কাছঘেরা 8তম ফ্লোরে সারহাদের কেবিনটা সব সময়ই এক অদ্ভুত ঠান্ডায় মোড়া থাকে, যেন এই ঘরে প্রবেশ করলেই মানুষ নিজের ভেতরের সত্য থেকে পালাতে পারে না। কেবিনের দেয়ালে বিমূর্ত ছবি যেগুলো দেখে বোঝা যায় শিল্পীর মাথায় একটি স্বাভাবিক পৃথিবী ছিল না। দরজাটা ধীরে খুলতেই আর যে নিঃশব্দ, বাধা ছন্দে ভিতরে ঢুকল। তার ভিতরে শত ভাঙচুরের গোপন ঘূর্ণিঝড় থাকলেও মুখের ভাবটা প্রকাশ করতে ব্যর্থ। সারহাদ আঙুলে ঘোরাতে থাকা কলম থামিয়ে মাথা তুলল। ঠোঁটের কোণে রহস্যময় হাসি। মিস্টার জাওয়ান, আমি আপনার অপেক্ষায় ছিলাম। ভেবেছিলাম হয়তো আজ আসবেন না। সারহাদ নিজের কণ্ঠে গভীরতা এনে আবার শুধালো। যখন মানুষ নিজের ভেতরে কিছু লুকায়, তখন সে দেরি করে। আর যে হেসে ওঠল শান্তভাবে, কিন্তু খুব মানবিক নয় এমন শান্ত। যে কিছু লুকায়, সে কখনো দেরি করে না, সারহাদ। সে ঠিক সময়েই আসে, যাতে অন্যরা গুলিয়ে যায়। সারহাদ একটু হেসে উঠল। আপনি সবসময় মানুষকে গুলিয়ে দেন। এজন্যই আপনাকে আমার পছন্দ। আর পছন্দ না হলেও, আপনাকে দরকার। আর যে চেয়ারে বসল। দরকার, নাকি আপনি আমাকে আপনার সিনেমার অদৃশ্য পরীক্ষাগারে রাখতে চান? সারহাদ আঙুল জোড়া লাগিয়ে বলে ওঠে। আপনি এত কিছু সন্দেহ করেন কেন? আমরা তো দুজনেই একই ধরনের মানুষ। বাইরের দুনিয়াকে আমরা দুজনেই ব্যবহার করি। পার্থক্য শুধু আপনি ব্যবহার করেন ক্যামেরার আড়ালে, আমি করি আলো আর অন্ধকারের মধ্যে। আর যে চোখ সংকুচিত করল। যেহেতু আমার পরপর দুটো মুভির ডিরেক্টর আপনি, তাই আমাদের সম্পর্কটাও আলো আর অন্ধকারের মতো হতে চলছে। তাদের কথায় কোনো রাগ নেই, কিন্তু কোন স্নিগ্ধতাও নেই। এটা এমন এক কথোপকথন যেখানে দুজনেই শব্দ দিয়ে একে অপরের মস্তিষ্কে পা ফেলছে, সতর্ক, ধারালো, নিখুঁত। সারহাদ ডেস্কের ড্রয়ার থেকে একটি ফাইল বের করল। এই চরিত্রটা একদম আপনার মতো মানুষের জন্য লেখা। যে ভেতরে পুরো ভাঙা, কিন্তু বাইরে ভীষণ নিয়ন্ত্রিত। বাই দা ওয়ে, আপনি হয়তো স্ক্রিপ্ট দেখেছেন যেহেতু সোফিয়া জাওয়ান প্রডিউসার। আর যে পাতাগুলো দেখল, তার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ফুটল। দেখেছি। তাই এটা আমি করতে চেয়েছি, কারণ চরিত্রটা আমি নই, এটা শুধুমাত্র আমার একটা রূপ। সারহাদ এবার সত্যিকারের হাসল, ঠান্ডা, হিমধরা সেই হাসি। আর যে, আমরা দুজনেই স্বাভাবিক মানুষের মতো নই। আপনার মাথার ভেতর যে নীরবতা, সেটা আমার গল্পে দরকার। আর আমার গল্পের অন্ধকার, সেটা আপনি ছাড়া কেউ ধরে রাখতে পারবে না। আর যে উঠে দাঁড়ালো, হাতে স্ক্রিপ্ট। রাইট। সারহাদ মাথা নাড়ল। এবার বিজনেসের ব্যাপারে কথা বলা যাক। ইয়াহ, সিউর। কেবিনে আলো আরো ম্লান হয়ে গেল। ভিতরে দুজন মানুষ নয়, বরং দুজন ছায়ার মতো, একটিতে তারা চিহ্ন গুণ, অন্যটিতে বরফ। তাদের কথাবার্তায় এমন রহস্য, যা কেউ ধরতে পারে না, কিন্তু যারা শোনে, তারা জানে। পরবর্তী সিনেমাগুলো আর সিনেমা থাকবে না, হয়ে উঠবে ভয়, নীরবতা, আর নিয়ন্ত্রণের খেলা। আর যে বেরোনোর আগে দেওয়ালের চিত্রকর্মগুলোর উপর দৃষ্টি পেলে, ঠান্ডা শীতল কণ্ঠে বলে ওঠে, আই লাইক ইউর পেইন্টিং। সারহাদ কপালে কিছুটা ভাঁজ পেলে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ফার্স্ট টাইম কেউ চিনতে পেরেছে এগুলো আমার করা পেইন্টিং। আর্যের মুখের হাসি চওড়া হলো। সে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, The way one artist senses another, and one devil recognizes its twin in wickedness, a monster, too, never fails to recognize one of its own. আর যে সারহাদের দৃষ্টিসীমা অতিক্রম করতেই হঠাৎ সারহাদ ভয়ঙ্কর শব্দের হাসিতে ফেটে পড়ল। আর যে সারহাদের কেবিন থেকেই বেরুতেই তার নজরে আসে সানা আর এসপি। সারহাদের কেবিনের সামনেই তার কেবিন। সানা সিরিয়াস ভাবে একটা জামার ডিজাইন করছে অদূরে দাঁড়িয়ে, হাতে তার কাঁচি আর ফিতা। আর এসপি তার চেয়ারে বসেই টেবিলে পাতুলে ভিডিও গেমস খেলছে। কিন্তু কেন জানি আর্যের তা সহ্য হচ্ছে না। সে তাদের দিকে এগিয়ে যেতেই আয়ান তাকে আটকায়। স্যার, কি করছেন? এটা পাবলিক প্লেস। রেগে গেল আর্যে। বউ চলে গেলে পাবলিক আমার বউ এনে দেবে। কিন্তু স্যার, আমি কিছু জানি না, আমি পার্কিং লটে দাঁড়িয়ে আছি, 5 মিনিটে ওকে বলবে আসতে। না হলে তোমার খবর করব আমি। আর্যে আয়ানকে চোখ রাঙিয়ে চলে যায়। বেচারা আয়ান করুণ সুরে বলে উঠে, এবার তো মনে হচ্ছে আমার সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। আয়ান এসে সানার দরজায় নক করে, ম্যাম আসবো। এদিকে সানা ভীষণ ব্যস্ত, সারহাদ তাকে নতুন ঐতিহাসিক কিছু ড্রেস ডিজাইন করতে বলেছে। আয়ানের কণ্ঠ কানে আসতেই সে কিছু বলার আগেই এসপি বলে ওঠে, না আজকে সানডে, আর না মানডে, তাই আসা যাবে না। মুহূর্তে আয়ানের ভাব পরিবর্তন হয়ে গেল। সে অনুমতির তোয়াক্কা না করেই দরজা ঠেলে ঢুকে এসপির সামনে দাঁড়ালো। এই ইছড়েপাকা ছেলে, তুমি আমার ডায়লগকে অপমান করেছ, আমি এক্ষুনি তোমার সানডে মানডে ক্লোজ করে দেব।
আর আমি আপনার ফ্রাইডে টু স্যাটারডে সব ক্লোজ করে দেব। আমি অভিশাপ দিলাম, তোমার 4টা বিয়ে হবে আর 4 বউ মিলে তোমার চুল ছিঁড়। আয়ানের বাকি কথা সম্পন্ন হওয়ার আগেই এসপি ঘর কাঁপিয়ে বলে ওঠে, আমিন, আমিন, আমিন। সানা এদের ঝগড়ায় বিরক্ত হয়ে দুজনকে ধমকে ওঠে। আয়ান ঘড়িতে দেখে আর 2 মিনিট আছে। সে তাড়াতাড়ি সানাকে বলে ওঠে, ম্যাম, স্যার আপনার জন্য পার্কিং লটে অপেক্ষা করছে। বলেছে আপনি না গেলে আমার সানডে মানডে ক্লোজ করে দিবে। প্লিজ, 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 ম্যাম। সানা আর কথা বাড়ালো না, সামনের দিকে পা বাড়ালো। আয়ান যাওয়ার আগে এসপির দিকে খেয়ে ফেলার দৃষ্টি নিক্ষেপ করে মুখ ঝামটা মেরে চলে যায়। এদিকে এসপি ভাবছে, উপরওয়ালা আমি কি আরেকটাকে আমার পিছনে লাগিয়েছি। সানা পার্কিং লটে দাঁড়িয়ে ভাবছে, এই জাউরার আজকাল কি হলো, যখনই দেখি আমার সাথে চিপকে যায়। সানার ভাবনার মধ্যে ভেসে আসে পুরুষালী হাসকিশোর, ওয়াইফি, আপনি কি আসবেন নাকি আমি কোলে করে নিয়ে আসব। রাত 8টার দিকে হন্তদন্ত হয়ে আরজে সানার রুমে প্রবেশ করে। সানা একবার চোখ তুলে তাকিয়ে আবার নিজের কাজে মন দিল। তুমি কি জানো তোমার ওই ফ্রেন্ড কি রকম? 1 নাম্বারের 12 ভাতারি। আপনি নাওয়া খাওয়া বাদ দিয়ে ওর পেছনে পড়ে আছেন কেন? তোমার ওই 12 ভাতারি ফ্রেন্ড 2 ঘন্টায় 5টা গার্লফ্রেন্ডোর সাথে দেখা করেছে। কি বলছেন কি? বিশ্বাস হয়নি তো? আমি তো আগেই বলেছি এসব ছেলে একদম ভালো না। আরে রাখেন আপনার ভালো ছেলে। আমি ভাবছি এতটা অবনতি কিভাবে হলো ওর? অবনতি, অবনতিই তো, আগে মিনিটেই 5টাকে পটিয়ে ফেলতো, আর এখন 2 ঘন্টায়। আহারে, ছেলেটা দিন দিন ভালো হয়ে যাচ্ছে। আর যে গিনির পার্কিং লটের ছায়াঘেরা বিশাল স্তম্ভগুলোর মাঝে আর্যের গাড়ি দাঁড়িয়ে আছে নিঃশব্দ, অচল। মাথার ওপর সাদা নীল আলো টিমটিম করে জ্বলছে, আর চারপাশে সুরক্ষিত দেয়ালের ভেতরে একটা ঘন নীরবতা বিরাজ করছে। গাড়ির ভেতরের বাতাস ভারী, সংকুচিত, দুজনের নিঃশ্বাস পর্যন্ত শুনতে পাওয়া যায়। আরজে স্টিয়ারিংয়ে দুহাত চেপে ধরে আছে। শিরাগুলো টানটান, বাহু শক্ত, চোখ দুটো পাথরের মতো অন্ধকার। সানা দূরের একটি সাপোর্ট পিলারের দিকে তাকিয়ে আছে নিরেট, শান্ত, কিন্তু তার চোখে এক ধরনের অচঞ্চল দৃঢ়তা। আরজে ধীরে, কিন্তু ক্রুদ্ধ স্বরে বলে, তুমি যদি ডিজাইনার হতেই চাও তাহলে জেবিতে চলে আসো। আমি তোমাকে হেড ডিজাইনার বানিয়ে দেব। আমার কারো দয়া লাগবে না। আরজে হঠাৎ ঝট করে তার দিকে তাকায়, চোখ দুটো লাল হয়ে আছে, ভিতরে দহনের ছাই জমে। লিসেন ওয়াইফি। আরজে নিজের বাক্য সম্পন্ন করার আগেই সানা তাকে থামিয়ে বলে ওঠে, আপনি কি এসব আলতু ফালতু কথা বলতে আমাকে ডেকেছেন? আরজে ধীরে ধীরে সামনে ঝুঁকে সানার দিকে তাকায়। কণ্ঠ নিচু, ক্ষীণ, কিন্তু ধারালো। তোমার এসব ফালতু ফালতু মনে হচ্ছে। ওই ভাইরাসটা সারাক্ষণ তোমার আশেপাশে কেন থাকবে? সানা আরজের দিকে বিরক্তিসূচক দৃষ্টি ফেলে নিঃশব্দে গাড়ি থেকে বেরিয়ে যায়। কালকের আগেই তাকে ডিজাইন কমপ্লিট করতে হবে। সানার পায়ের ধ্বনি ধীরে ধীরে মিলিয়ে যায় সিঁড়ির দিকে। তার সিলুয়েট অন্ধকারে হারিয়ে যাওয়া মাত্রই গাড়ির ভেতরের বাতাস হঠাৎ যেন আরো ভারী হয়ে ওঠে। আরজে কয়েক সেকেন্ড স্থির থাকে। পাথরের মতো জমে থাকা, নিস্তব্ধ, অনড়। না সে বলতে পারছে, আর না সহ্য করতে পারছে। তার চোয়াল কেঁপে ওঠে প্রথমে। তারপর আঙুলগুলো স্টিয়ারিংয়ের ওপর ধীরে ধীরে শক্ত হয়ে যায়, এতটাই শক্ত যে শিরাগুলো গাঢ় নীল হয়ে ওঠে। একদম নরম, ফাটল ধরা কণ্ঠে সে ফিসফিস করে, ফাতারা চিহ্ন কিং টক্সিক মাইন্ড, আই হেইট ইউ। পরের মুহূর্তেই রাগ, আকুলতা, দহন সব মিলেমিশে তার দেহে বিস্ফোতারা চিহ্ন রনের মতো ছড়িয়ে পড়ে। সে স্টিয়ারিংয়ে মুঠি মারে, 1 বার, 2 বার, 3 বার। অন্ধকার গাড়ির ভেতর শব্দটা পাথরের ওপর লোহার আঘাতের মতো প্রতিধ্বনিত হয়। তার কপালের শিরা ফুলে ওঠে, নিঃশ্বাস অস্থির হয়ে ওঠে। চোখের নিচে একটা অদ্ভুত ছায়া নেমে আসে। রাগের নয়, হারানোর গভীর ভয় থেকে জন্ম নেওয়া ছায়া। সে ছিটকে সিটে হেলান দেয়, দুটো হাত মুখে চেপে ধরে, আর নিঃশ্বাসগুলো ভেঙে পড়া ভবনের ধুলোয় ঢেকে যাওয়া মানুষের মতো ভারী হয়ে বের হয়। আর যে দুহাত হাঁটুর ওপর রেখে মাথা নিচু করে বসে থাকে। তার কণ্ঠে ফিসফিসানি। তুমি জানো না, সানা, আমার ভেতরে ঠিক কি চলছে, আর না আমি বুঝতে পারছি। হঠাৎ আর্যের চিরচেনা রূপ পরিবর্তন হয়ে গেল। ক্রোধে, দহনে মস্তিষ্ক ফেটে পড়ার অনুক্রম হয়ে এলো। এখন তার ভিতরের জানোয়ারটা বাইরে বেরিয়ে আসতে চাইছে। আর্যে নিজের চুল খামছে ধরে 2 হাতে। নিজেকে শান্ত করার যথাসাধ্য প্রচেষ্টা চালানোর পর সে আটকাতে পারছে না। এবার তার ওটা দরকার, না হয় যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। সে তাড়াতাড়ি গাড়ির সিক্রেট বক্স খুলে একটা ইঞ্জেকশন নিয়ে নিজের কাঁপা কাঁপা হাতে পুশ করে দেয়। ধীরে ধীরে বড় বড় শ্বাস ফেলে সিটে হেলান দিয়ে বসে পড়ে।
জ্যাকের কণ্ঠে আরজে চোখ মেলে তাকায়। বসো, ওই মাস্টার লেডির গাড়িতে বোম রেখেছে। হোয়াট? মম কোথায়? তার কণ্ঠে চিন্তার চাপ। লেডি ঠিক আছে। আরজের চোখ মুখ মুহূর্তে শক্ত হয়ে এলো। ওই মাস্টারকে খুঁজে বের করো। জ্যাক, ওকে বসো, বলে চলে যায়। আয়ান এসে গাড়ি স্টার্ট দেওয়ার আগেই আরজে লক্ষ্য করল, এসপি তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে। মুহূর্তে আরজের শান্ত মস্তিষ্কে আবার প্রতিহিংসার আতারা চিহ্ন গুণ জ্বলে উঠল। তার ইচ্ছা করছে এই মুহূর্তে এই ছেলেকে গাড়ি চাপা দিতে। পরমুহূর্তে মাথায় এলো এটা করলে সানার চোখে আরও নিচে নেমে যাবে। তাই এক বালতি জল ঢেলে নিজের ইচ্ছাকে ধামাচাপা দেয়। আয়নের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে আদেশ ছুড়ে। আয়ান, ওই ভাইরাসটাকে ফলো করো। আয়ান বুঝল না, সে সরল মনে বলে ওঠে। স্যার, ভাইরাস তো খালি চোখে দেখা যায় না। তাহলে ফলো। তার কথা বন্ধ হয়ে যায় আরজের কটমট দৃষ্টি দেখে। আমার জীবনের ভাইরাস সব জায়গায়তেই দেখা যায়। সামনে দেখো। আয়ান একটা শুকনো ঢোক গিলে সামনে তাকায়। স্যার, এটা তো ইচড়েপাকা ছেলে। এটা আমার পাকা সংসারে মই দেওয়া ভাইরাস। স্যার, ডোন্ট ওয়ারি, এই চোখের আড়াল হলেও আমি ফলো করব। উদ্ধৃতি চিহ্ন। আরজে তার দিকে করা দৃষ্টি নিক্ষেপ করতেই আয়ান নিজের বোকামি উপলব্ধি করতেই জিভ কেটে তড়িঘড়ি করে বলে ওঠে। মানে স্যার, একে আমি চোখের আড়াল হতেই দিব না। আপনার জীবন থেকে এর সানডে মানডে ক্লোজ করবই। আলহামদুলিল্লাহ, মানে ইনশাআল্লাহ। আয়ান চলে যায় এসপির পিছনে। আরজে কাইলিনকে এখানে রেখে যায় যাতে সে সানাকে নিয়ে বাড়ি যায়। সে বেরিয়ে পড়ে যাওয়ান ম্যানশনের উদ্দেশ্য। গুলশানের বিখ্যাত 6 সিজন হোটেলে থাকা 6/96 ক্যাফেতে বসে আছে এসপি। টেবিলে সাজিয়ে রাখা ক্যাপুচিনো ও কাপকেক। অদূরে আয়ান বসে মুখের সামনে ধরে রেখেছে মেনুকার্ড, কিন্তু সম্পূর্ণ নজরবন্দি এসপিতে। কিন্তু সে গত 2 ঘন্টায় যা দেখল তাতে তার ছোয়াল ঝুলে যাবার অবস্থা। এই নিয়ে 5টা মেয়ে এসেছে এসপির সাথে দেখা করতে 20-25 মিনিট অন্তর অন্তর। আয়ানের মুখ দিয়ে অবচেতন মনে একটা কথাই বের হলো। ভেবেছিলাম ইচড়েপাকা, বেরোলো প্রেমকুমার বাহাদুর। তার ভাবনার মাঝে কেউ তার পাশের সিটে ধপ করে বসে পড়ে। আয়ান চোখ তুলে এসপিকে দেখেই চমকে ওঠে। এসপি এগিয়ে আসে তার দিকে। ওই জাউরা আপনাকে আমার পিছনে লাগিয়েছে, তাই না? আয়ান নিজেকে স্বাভাবিক করে গলা খাকারি দিয়ে বলে ওঠে। আমি এখানে কফি খেতে এসেছি। আচ্ছা, তাই নাকি? আহারে, গত 2 ঘন্টা ধরে 1 কাপ কফি এখনো শেষ হয়নি? এইসব ছাড়েন, মেয়ে পটাতে পারেন কি না বলেন? আয়ান নাকমুখ কুঁচকে পেলে। আমি সাধু পুরুষ। এসপি বর্গীয় শব্দ উচ্চারণ করে বলে। রাখেন আপনার সাধুগিরি, আসুন আপনাকে অসাধু পুরুষ বানাই। আপনাকে দেখাবো কিভাবে মেয়ে পটাতে হয়। আয়ান কিছু বলার আগেই এসপি একজন লেডি ওয়েটারকে ডাকে। এক্সকিউজ মি, মিস। মেয়েটি তার দিকে এগিয়ে আসে। ইয়েস স্যার, কিছু লাগবে? 1 কাপ কফি, আর হ্যাঁ, চিনি ছাড়া প্লিজ। মেয়েটা অবাক হয়ে জিজ্ঞেস করে। কেন? এসপির ঠোঁটে দুষ্ট হাসি, হালকা চোখ টিপ মেরে নাটকীয়ভাবে বলে ওঠে। চারিদিকে এত সুন্দরী রমণীদের মিষ্টি হাসি, তার উপরে যদি কফি ও মিষ্টি হয় তাহলে তো পাক্কা ডায়াবেটিস হয়ে যাবে। সামনের রমণী সাবলীল ভঙ্গিতে লজ্জায় রক্তিম হয়ে উঠল। পুরো চেহারা জুড়ে মুচকি হাসির চাপ। কিন্তু এগুলো হজম হলো না পাশে বসা আয়ানের। মাত্র কফিতে চুমুক দিয়েছিল, এসপির কথা শ্রবণ হতেই কফি ছিটকে পড়ে সামনে। অলরেডি তার জোরে জোরে কাশি উঠে গেছে। এসপি তার দিকে বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষিপ্ত করে। রমণীর দিকে তাকিয়ে বলে ওঠে। দেখেছেন, আপনার হাসিতে ওনার সাংঘাতিক সানডে মানডে ডায়াবেটিস হয়ে গেছে। মেয়েটি নিজের লাজরাঙ্গা মুখ নিয়ে কফি আনতে চলে যায়। এদিকে এসপির মনে চলছে অন্য কথা। আজকে এই সানডে মানডের পকেটে লাল বাতি জ্বালাতে হবে, আরেকদিন আমার পেছনে লাগার আগে এর সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। আচ্ছা মিস্টার সানডে মানডে, আমি ভাবছি আপনার এত লজ্জা, আপনি বাসর করবেন কিভাবে? তোমাকে আমার বাসর নিয়ে ভাবতে হবে না। না মানে আমি মানুষের দুঃখে সুখ মানে দুঃখ পাই তো তাই বললাম। সমস্যা নাই, আমি আপনার বিয়েতে 4 বোতল কলিকাতা হার্বাল গিফট করব। রেগে গেল আয়ান, এত বড় অপমান। এই রোমিও মার্কা ছেলে, তুমি এই মুহূর্তে এখান থেকে যাবে। এসপি আচ্ছা বলে চলে যায়, কিন্তু ঠোঁটের কোণে দুষ্টু হাসির ঝিলিক। কয়েক মিনিট পর ওয়েটার বিল নিয়ে আসে। কিন্তু বিলের কাগজ দেখেই আয়ানের চোখ বেরিয়ে আসার উপক্রম। সে তাড়াতাড়ি নিজের কফির কাপ দেখল, না এটা তো কফি তাহলে। স্যার, কিছু হয়েছে? আপনারা কফির সাথে কি স্বর্ণের পানি মিশিয়েছেন? ছেলেটা এমন প্রশ্নে হতবিহ্বল হয়ে গেল। না, স্যার। কেন? গর্জে উঠল আয়ান। তাহলে 1 কাপ কফির দাম 16,000 কিভাবে হয়?
এবার বুঝতে পারল ওয়েটার। স্যার, আপনার কোথাও ভুল হয়েছে, আপনার সাথে থাকা ছেলেটা আপনার নামে বিল দিয়ে গিয়েছে। লাফিয়ে উঠল আয়ান। কি জি স্যার। এই নিয়ে তাদের মধ্যে 20 মিনিট তর্কাতর্কি হলো। শেষমেশ ওয়েটার সাফ সাফ জানিয়ে দিয়েছে, সে টাকা না দিলে তাকে বেঁধে পেটানো হবে। বেচারা আয়ান বাধ্য হয়ে দিয়ে দিল। মনে মনে হাজার খানেক গালি দিল এসপিকে। সাতারা চিহ্ন লানা আমি মেয়ে পটালাম, না আমি ডেট করলাম, শুধু বসে বসে দেখলাম। তাতেই এই রোমিও আমার পকেটের সানডে মানডে ক্লোজ করে দিয়েছে। স্লিম টেবিল ল্যাম্পের নিচে সানা বসে নিজের জগতে ডুবে থাকা এক শিল্পীর মতো। তার সামনে ছড়িয়ে আছে কাপড়ের স্যাম্পল, রঙিন পেন্সিল, ডিজাইনের খসড়া। চুলগুলো এলোমেলোভাবে গুজে রাখা, হাতার ভাঁজ তুলে রাখা। কলমের শেষ প্রান্ত দাঁত দিয়ে চেপে ধরে সে তীক্ষ্ণ মনোযোগে রেখা টানছিল কাপড়ের স্কেচে। ঠিক তখনই নিস্তব্ধতার ভেতর একজোড়া তীক্ষ্ণ চোখ তার দিকে তাকিয়ে। সারহাদ নিঃশব্দে দরজায় দাঁড়ায়। তার চোখ অন্ধকারের ভেতর আরো গভীর, আরো স্থির হয়ে ওঠে সানাকে দেখলে। সারহাদ দরজা ঠেলে ঢুকল না, সে শুধু দাঁড়িয়ে রইল, সানার দিকে তাকিয়ে। তার দৃষ্টিতে ছিল অদ্ভুত কিছু। ধীরে ধীরে কাচের দরজা ঠেলে প্রবেশ করে সে। পিছন থেকে ধীরে ধীরে একটা দীর্ঘ ছায়া সানার শরীরের ওপর উঠে আসে। এমন ছায়া, যেটা মানুষ না, জন্তুর মতো স্থির, শিকারীর মতো নীরব। কিন্তু কোনো শব্দ নেই, কোনো নিঃশ্বাসের চাপ নেই, শুধু একটা ঠান্ডা উপস্থিতি। সানা কিছুতেই টের পেল না, সে এতটা মনোযোগ দিয়ে কাজ করছিল। তবু হঠাৎ তার নাকে আসে ব্ল্যাক ফ্যান্টম এর ঘ্রাণ। সানা আঁকা থামিয়ে উঠে তাকাতেই সারহাদ সামান্য মাথা কাত করে তাকায়, সেই শীতল হাসিটা হালকা করে টেনে তোলে। হাসিটা স্বাভাবিক নয়, বরং এমন হাসি, যেটা দেখে মনে হয় সে যেন সানার প্রতিটা ভয়ার্ত প্রতিক্রিয়া লক্ষ্য করতে ব্যস্ত। সানা সারহাদকে এখানে দেখে চমকে উঠে। পরমুহূর্তেই ভ্রু তুলল, একটু বিরক্ত স্বরে জিজ্ঞেস করল, আপনি এইখানে, কিছু বলবেন? সারহাদ হালকা হাসল। একজন শিল্পী যখন নিজের কাজে হারিয়ে যায়, তাকে দেখার মতো সৌভাগ্য খুব কম মানুষের হয়। আর আমি মনে হয় তাদের একজন। বাই দা ওয়ে, কালকের মিটিং তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আই নো। সানার দৃষ্টি সারহাদের হাতের দিকে পড়ে, সম্পূর্ণ হাতে লাল রং লেগে আছে। পাশেই তার ডিজাইন করা সাদা ড্রেস। স্যার, আপনার হাতে রং লেগে আছে, ওটা কপরে লেগে যাবে। সারহাদ নিজের হাতটা সামনে নিয়ে দেখল। লাল মানে কি শুধু রং? তারা চিহ্ন তো হতে পারে। সানা ভ্রুকুটি করে তাকায়, সারহাদ এবার উচ্চশব্দে হেসে বলে, ডোন্ট ওয়ারি, এটা রং। সানা আবার তার কাজে মন দিল। তাকে এগুলো আজকের মধ্যেই শেষ করতে হবে। সারহাদ কিছু না বলে সানার টেবিলের একধারে রাখা পানির বোতলটা নিয়ে নিঃশব্দে বেরিয়ে পড়ে। সারহাদ আবার পেছনে ফিরে তাকায়, বিড়বিড় করে আওড়ায়, সবাই ভাবে তারা নিয়ন্ত্রণে আছে। কিন্তু তুমি এত শক্ত যে তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেই আমি আরো গভীর অন্ধকারে নেমে যাই। সানার কাজ শেষে নিচে আসতেই দেখে কাইলিন গাড়ি নিয়ে দাঁড়িয়ে। সে কোন কথা না বলে গাড়িতে উঠে চলে যায়। রাত 7টার দিকে আরজের কালো বিএমডাব্লিউটা প্রবেশ করে মুনলাইট বিল্ডিংয়ে। আরজে কোন দিকে না তাকিয়ে চলে যায় তার ব্ল্যাক স্পেসের দিকে। ফ্ল্যাটে এসেই সে নিজের রুমে চলে যায়। তার সারা শরীর জুড়ে তারা চিহ্ন, তো চোখে মুখে হিংস্র তারা চিহ্ন, তার তীক্ষ্ণ চাপ। নিজের রুমে আসার সাথে সাথে হাতের ফার্মাসিনি তারা চিহ্ন এন্দুকটা কাবাটে রেখে ওয়াশরুমে চলে যায়। শাওয়ারের ঠান্ডা পানির স্রোতের সাথে তারা চিহ্ন তো ধুয়ে চলে যায়, শুধু থাকে তার ঠোঁটের বিকৃত হাসির রেখা। ঘণ্টাখানিক শাওয়ার নিয়ে বেরোতেই আয়ানের ফোন আসে। আর যে ফোন খানা কানে তুলতেই তার চোখ মুখ শক্ত হয়ে আসে। নিজের গায়ে পোশাক জড়িয়ে হন্তদন্ত হয়ে ছুটে যায় সানার রুমের দিকে। সানা একবার চোখ তুলে আরজের দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিল। তুমি কি জানো তোমার ওই ফ্রেন্ড কি রকম? কি রকম? আরজে দন্ত পার্টি পিষে বলে। 1 নাম্বারের 12 ভাতারি। আপনি নাওয়া খাওয়া বাদ দিয়ে ওর পেছনে পড়ে আছেন কেন? আরজে গুরুত্ব দিল না তার কথা। তোমার ওই 12 ভাতারি ফ্রেন্ড 2 ঘন্টায় 5টা গার্লফ্রেন্ডোর সাথে দেখা করেছে। সানার চোখ কপালে। কি বলছেন কি? আরজে মনে মনে খুশি হলো, তার মানে সানা জানে না। সে দাম্ভিক স্বরে বলে ওঠে, বিশ্বাস হয়নি তো? আমি তো আগেই বলেছি এসব ছেলে একদম ভালো না। আরে রাখেন আপনার ভালো ছেলে। আমি ভাবছি এতটা অবনতি কিভাবে হলো ওর? অবনতি? সানা হাই হুতাশ করে বলে, অবনতিই তো, আগে মিনিটেই 5টাকে পটিয়ে ফেলতো, আর এখন 2 ঘন্টায়। আহারে, ছেলেটা দিন দিন ভালো হয়ে যাচ্ছে। আরজের চোখ বেরিয়ে আসার উপক্রম। ভালো হয়ে যাচ্ছে মানে? এবার আরজে শক্ত কণ্ঠে শুধালো,
ওর মতো বারোভাতারির সাথে তোমার কোন বন্ধুত্ব থাকবে না। এক সেকেন্ড কোথাও তুমি এমন ছিলে না তো। সানার মাথায় মুহূর্তে দুষ্ট বুদ্ধি এলো, একটু নাচানো যাক একে, চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে বলল। আরে বাহ, আপনি কিভাবে বুঝলেন? আর্যের শান্ত মস্তিষ্কটা মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে। আর ইউ সিরিয়াস? একদম। ইউ নো হোয়াট, কলেজে থাকতেও ছেলে পটাতো, আমি মেয়ে পটাতাম। ধুর, আই মিন ও মেয়ে পটাতে আর আমি ছেলে পটাতাম। আর্যে চিবিয়ে চিবিয়ে বলে উঠে। তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল কয়টা? কেন? যাতে আমি ওদের তারা চিহ্ন ন করতে পারি। সানা কিছু মুহূর্ত চুপ করে থাকলো, আর্যে মনে মনে একটু খুশি হলো। যাক, সানা এমন মেয়ে নয়। একটু পর সানাকে ভাবতে দেখে বলে ওঠে। আমি জানতাম তুমি এমন কখনোই হবে না। সানার ভাবনার মধ্যে ডিস্টার্ব হতেই সে আর্যের দিকে বিরক্তিসূচক দৃষ্টিতে তাকায়। কি করছেন কি? আপনার জন্য আমার গুনতে ভুল হয়ে গিয়েছে? গুনতে ভুল হয়ে গেছে? মানে, সত্যি কি তোমার বয়ফ্রেন্ড ছিল? দেখুন, এখন তো সবগুলো মনে পড়ছে না। জাস্ট 120টা মনে পড়েছে। আর্যের চোখ কপালে, হাতের শিরা টানটান, কণ্ঠে বিস্ময়। 120? হ্যাঁ, বাট আমি সবার প্রতি ক্রাশ খাইনি, শুধুমাত্র 50 জনের উপরেই ক্রাশ খেয়েছিলাম। আর্যে নিজের চোখমুখ শক্ত করে সানার দিকে এগিয়ে যায়। আচ্ছা, তাই নাকি? 50 জন ক্রাশ? সানা একটু পিছনে গিয়ে বলে। দেখুন, ক্রাশ মানে সিরিয়াস নয়, আমি সিরিয়াস ছিলাম মাত্র 30 জনের প্রতি। আর্যের থেমে যাওয়া পা আবার চলতে শুরু করল। সানা আরেকটু পিছিয়ে গেল। আরে, আমি 30 জনের প্রতি সিরিয়াস থাকলেও মন থেকে মাত্র 10 জনকেই বিয়ে করতে চেয়েছিলাম। আর্যে এবার আর নিজেকে আটকাতে পারে না। সে একটানে সানার গ্রীবাদেশ টান দিয়ে নিজের মুখের সামনে নিয়ে আসে। সানা একটা শুকনো ঢোক গিলে বলতে শুরু করে। দেখুন, 10 জনকে বিয়ে করতে চাইলেও, বিয়ে তো তার সাথেই হয়েছে যাকে আমি বিয়ে করতেই চাইনি। এসপি মাত্র কালকে সানাদের মুনলাইট বিল্ডিং এ উঠেছে 6 তলায়। আজ সকালে সে অফিসে যাওয়ার জন্য লিফটে উঠতেই মুখোমুখি হয় আর্যের সাথে। আর্যে তাকে দেখেই চোখ মুখ শক্ত করে নেয়, কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে বলে ওঠে। তুমি বারোভাতারি, এখন কি আমাদের পিছন পিছন এখানে এসেছ? দেখুন মিস্টার জাওরা, এটা আমারও বাড়ি। এ এ তুমি জাওরা কাকে বললে? আর্যে কিছু বলার আগেই এসপি লিফটের বাইরে চলে যায়, আর যেও আসে। এসপি পার্কিং লটে আসতেই দেখে সানা নিজের লিপস্টিক ঠিক করছে গাড়ির আয়নায়। পেস্ট্রি দেখ, তোর জামাই আমাকে বারোভাতারি বলেছে। পিছন থেকে আর্যে গর্জে ওঠে। তোমার এই বারোভাতারি ফ্রেন্ড আমাকে জাওরা বলেছে। তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। সানা তাদের দিকে একবার তাকিয়ে বলে ওঠে। আরে বাহ, লাইভ টম এন্ড জেরি। সানার বলা কথাগুলো যদিও মজার ছলে ছিল, কিন্তু আর্যের কাছে সেগুলো ছিল বিষের মতো। তারা জন এখনো দাঁড়িয়ে। আর্যে প্রথমে কিছু বলে না। নীরবতাটাই যেন তার রাগের ভাষা। চোখ দুটো অস্বাভাবিক স্থির, অথচ সেই স্থিরতার ভেতর জমে আছে বিস্ফোতারা চিহ্নরণের সব উপকরণ। পরের মুহূর্তেই সে এক ধাপ এগিয়ে এসে দূরত্বটা ভেঙে ফেলে। এক টানে সানাকে কাছে টেনে নেয়। আঙুলগুলো শক্ত হয়ে চেপে বসে সানার ঘাড়ে। সেই চাপে না কোনো আঘাত, আবার না কোনো আদর, এটা একেবারে খাঁটি দখলদারির ভাষা। তার নিঃশ্বাস সানার খুব কাছে। রাগে থরথর করছে পুরো শরীর। হঠাৎই আর্যে কোন আগমনী বার্তা ছাড়াই সানার গ্রীবাদেশে এক অগ্রাসনী কামড় বসায়, যার জন্য রমণী মোটেও প্রস্তুত ছিল না। ব্যথায় আতকে ওঠে সানা, ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে। আহহ! সাথে নিজের 2 হাত দিয়ে ধাক্কা দিল সামনের বলিষ্ঠ মানবকে, কিন্তু সরাতে পারল না একটুও। অন্যদিকে আর্যে নিজেকে এক প্রকার সামলাতে না পেরেই নিজের রাগের একাংশ চাপাচ্ছে রমণীর উপর। হঠাৎ দাঁতে নোনতা স্বাদ অনুভব হতেই ছেড়ে দিয়ে সানার দিকে তাকায়। নজরে আসে সামনের মানবীর চোখের কোণ চিকচিক করছে। আর্যের হাতের বাঁধন একটু আলগা হতে সানা তার বুকে জোরে ধাক্কা মারে। তারা চিহ্ন তোত্তাহহ। বিপরীত পাশের মানবের চোখে মুখে কোন অপরাধবোধ নেই, সে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে। তার মনে হচ্ছে এমন আরও 4-5টা কামড় দিলে রাগ একটু কমতো। সে কিছু না বলে চলে যায়। এদিকে সানা দৌড়ে আয়নার সামনে দাঁড়ায়। ঘাড় বাঁকাতেই চোখে পড়ে, কেমন দাঁত বসে সাথে হালকা রক্ত বেরিয়ে পড়েছে। মুহূর্তে জায়গাটা লাল হয়ে ওঠে। সানা দাঁতে দাঁত পিষে কতক্ষণ গালি ছুড়ালো আর্যের দিকে। অ্যান্টিসেপটিক লাগিয়ে আবার বসে পড়ে ডিজাইন করতে। জিমঘরটা কাচে ঘেরা, কিন্তু ভেতরের কথাগুলো কাচের বাইরে যাওয়ার অনুমতি পায় না। লোহার গন্ধ, ঘামের তাপ, আর মেশিনের একটানা শব্দ। সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। আর্যে বেঞ্চ প্রেসে শুয়ে, বারবেল ধীরে নামায়। কাইলিন ডাম্বেল কার্ল করছে। তার চোখ আয়নায়। বসো ইতালি থেকে মাল পাঠানোর জন্য চাপ দিচ্ছে।
বারবেল আবার উপরে ওঠে, লোহার সাথে লোহার ঘর্ষণে একটা মৃদু শব্দ হয়। আর্যের কণ্ঠ গম্ভীর। ওদের ক্লিয়ার করে বলে দাও আর যে কারোর হুমকিতে নিজের মতো পরিবর্তন করে না। বসো লেডি যদি। কাইলিনের বাক্য সম্পন্ন করার আগেই শোনা গেল অন্য পাশের রুক্ষ ও গম্ভীর কণ্ঠস্বর। ওটা আমি দেখে নেব। কাইলিন হাত বদলায়, পেশিতে টান, কণ্ঠে নয়। কিছু মুহূর্ত চুপ থেকে কিছু ভেবে আবারও বলে, নামটা? আর যে বারটা রেখে রেখে বসে পড়ে। ঘাম তার কপাল বেয়ে নামে, কিন্তু চোখে কোনো ক্লান্তি নেই। নাম উচ্চারণ করার দরকার নেই, ভয়টাই যথেষ্ট। আর যে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলে, নাও, ইটস মাই টার্ন টু প্লে। এক মুহূর্ত থেমে থাকে মেশিনের শব্দ, আর যে ঠোঁটের কোণে বিকৃত হাসি। তারপর আবার শুরু। কাইলিন ট্রেডমিলে উঠে গতি বাড়ায়। অ্যালার্মের কর্কশ শব্দে সানার ঘুম ভাঙতেই তার চোখ পড়ে ঘড়ির দিকে। পিলে চমকে লাফিয়ে ওঠে বসে। ইস, কত দেরি হয়ে গেছে, কালকে রাতে ঘুমাতেই দেরি হয়েছে। সানা তড়িগড়ি করে রেডি হয়ে নেয়। আয়নাতে চোখ পড়তেই নজরে আসে, আর্যের দেওয়া কাল রাতের দাগটা কেমন লাভাবাইটের এর মতো জলজল করছে। কালো হয় ছোপ পড়ে গিয়েছে জায়গাতে। আনমনেই সানার হাত সেখানে চলে যায়, অজান্তে ঠোঁটের কোণে ফুটে উঠে এক চিলতে হাসি। অস্ফুট স্বরে মুখ থেকে বের হয়, পাগল হয়ে গিয়েছে ওই রানভীর। পরমুহূর্তে চোখ মুখ কুঁচকে নিয়ে মাথা ঝাড়া দিয়ে সব চিন্তা ঝেড়ে ফেলে। বিড়বিড় করে আওড়ায়, যাওরা, তারা চিহ্ন তোত্তা, তোকে আমি সময় মতো দেখে নেব। সানা একটা স্কার্ফ দিয়ে ভালোমতো গলায় পেঁচিয়ে নেয়। এটা যদি আবার এসপি দেখে, তার মজা উঠতে ছাড়বে না। সানা নাস্তা করে পার্কিংয়ে চলে যায়। এসপি তাকে কল করে বলেছে সে এই বিল্ডিংয়ে শিফট হয়েছে। আর যে অফিসের জন্য রেডি হয়ে নিচে আসে। তার গায়ে জড়ানো টম ফোর্ডের মিডনাইট ব্ল্যাক টেইলার্ড স্যুট। ভেতরের শার্টটি ডিওর মসিয়ে ক্রিস্পো অফ হোয়াইট। সাথে সালভাতোরে ফেরাগামোর ডিপ চারকোল কালো সিল্ক টাই। কবজিতে রোলেক্স ডেটের হোয়াইট গোল্ড রঙের ঘড়িটা বেশ মানিয়েছে। জুতোজোড়া ক্রিশ্চিয়ান লুবুটার ব্ল্যাক লেদার ড্রেস শু। চুলে হালকা ওয়েট লুক, তার চারদিক ভরে উঠেছে কফি উডের সাথে ভ্যানিলার ঘ্রাণে। সেই নিচে এসে সানার কথা জিজ্ঞেস করতেই মিসেস আয়শা তাকে জানায় সানা চলে গেছে। এটা শুনে সে ব্রেকফাস্ট করা ছাড়াই বেরিয়ে পড়ে। লিফট 6 তলায় নামতেই থেমে যায়। আর যে মনে মনে ভাবে, এই লিফট তো শুধুমাত্র তার ফ্ল্যাটের জন্য বুক করা, তাহলে। কিন্তু দরজা খুলতেই তার চোখ মুখ শক্ত হয়ে এলো। হাত মুষ্টিবদ্ধ করে নিল সামনের মানবকে দেখেই। এসপিও নিজেকে আজ মনে মনে প্রস্তুত করে নিয়েছে, সে আর অপমান সহ্য করবে না, আর না কাউকে ছাড়বে। তারও প্রেস্টিজ নামক কিছু আছে। লিফট বন্ধ হয়ে যায়, আর যে কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে বলে ওঠে, তুমি 12 ভাতারি, এখন কি আমাদের পিছন পিছন এখানেও চলে এসেছ? এসপির কপালে ভাঁজ পড়ে, 12 ভাতারি হহ, দেখুন মিস্টার জাওরা, এটা আমারও বাড়ি। এসপির কণ্ঠে নিজের নামের উপাধি শুনে আর্যের রাগ সারা শরীরে ছড়িয়ে পড়ে। এ এ এ তুমি জাওরা কাকে বললে? আর্যে নিজের স্যুটের হাতা গুটিয়ে এসপির দিকে তেড়ে আসবে, এমন সময় লিফট গ্র্যান্ড ফ্লোরে এসে খুলে যায়। এসপি আর্যের হাতের নিচ দিয়ে এক ছুটে বেরিয়ে আসে। আর যে ও পেছনে পেছনে আসে। এসপি পার্কিং লটে আসতেই নজরে আসে সানা গাড়ির মিররে তাকিয়ে নিজের লিপস্টিক ঠিক করছে। এসপি এক ছুটে যায় সেদিকে। পেস্ট্রি দেখ, তোর জামাই আমাকে 12 ভাতারি বলেছে। পেছনে থেকেই গর্জে ওঠে আর্যে, তোমার এই 12 ভাতারি ফ্রেন্ড আমাকে জাওরা বলেছে। সানা এদের পাত্তা দিল না। আগে ওর লিপস্টিক ঠিক হতে হবে পরে কথা। ওর মতে লিপস্টিক পেহলে, দুনিয়া গায়ে বাহার মে। আর্যের কিছু মনে পড়তেই ভ্রু গুছিয়ে একটানে সানার পাশ থেকে এসপিকে সরিয়ে আনে। কণ্ঠে রুক্ষতা বজায় রেখে বলে ওঠে, তুমি কাকে পেস্ট্রি বললে? এসপি নিজের কলার ঠিক করে বলে, সানা আমার পেস্ট্রি, আর আমি ওর বেস্টি। সহ্য হলো না আর্যের, চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, আর একবার ওকে পেস্ট্রি বলে দেখ। 100 বার বলবো, আপনি আমার কি কচু ছিঁড়বেন? আর্যে নিজের স্যুটের হাতা গুটাতে গুটাতে বলে, তারা চিহ্ন ন করলে আর কচু ছিঁড়তে হবে না তোর। এই বলে আর্যে এগিয়ে যায়। এসপি এটা দেখে দৌড় লাগায় উল্টো ঘুরে। চিৎকার দিয়ে বলে ওঠে, দেখ কটকটি, কেমন তারা চিহ্ন অন্ত্রাসকে বিয়ে করেছিস, লাইভে হুমকি দিচ্ছে। আর যে ও ছুট লাগায় এসপির পিছনে। আজ এই ছেলেকে মেরাই ফেলবে, কোনো সন্দেহ নাই। সানার মাত্র লিপস্টিক দেওয়া শেষ হয়েছে। এমন মুহূর্তে আয়ানো এসেছে, কিন্তু সামনের দৃশ্য দেখে তার চোখ কপালে। আর্যেকে এমন ভাবে দেখবে তার কল্পনাতে নেই। আর্যের মতো লোক একটা বাচ্চা ছেলের পেছনে পড়ে আছে। এগিয়ে যায় সানার দিকে। ম্যাম কি হচ্ছে এখানে? সানা তাদের দিকে বিরক্তি সূচক দৃষ্টি নিক্ষেপ করে বলে,
লাইভ টম এন্ড জেরি। আয়ান একটু দুঃখ প্রকাশ করে। আহারে, পুরুষ তুমি যতই ক্ষমতাবান হও না কেন, বিয়ে করলেই তোমার সানডে মানডে ক্লোজ। আয়ান এগিয়ে যায় আর্যের দিকে। স্যার, প্রেস আর মিডিয়ার লোক অপেক্ষা করছে আপনার জন্য। লেডি অলরেডি 5বারের উপরে কল দিয়েছে। প্লিজ স্যার চলুন। আর্যে থেমে যায়। অদূরে এসপি হাত দিয়ে নিজের হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এই সাত সকালে কি দৌড়টাই না করিয়েছে এই জাউরা তাকে। আর্যে নিজের স্যুট ঠিক করে চলে এলো সানার কাছে। তুমি এই মুহূর্তে আমার গাড়িতে উঠবে কি না? সানার জবাব নির্বিকার। না হহ। ব্যাস। আর্যে সানাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই একটানে ওকে কোলে নিয়ে নিজের গাড়ির ফ্রন্ট সিটের দরজা খুলে ভিতরে ছুঁড়ে ফেলে দেয়। সানা ঘটনার দ্রুততা উপলব্ধি করতে পারল না। রমণী বুঝতে পেরেই বাইরে আসার জন্য দরজা খোলার আগেই আর্যে ড্রাইভিং সিটের দরজা খুলে বসে গাড়ি লক করে দেয়। সানা গাড়ির দরজা ধরে টানাটানি করে চিৎকার দিয়ে তার দিকে গালি ছুড়তে থাকে। আর্যে একটা টেপ বের করে ওর হাতে এবং মুখে লাগিয়ে দেয়। সানা শূন্য দৃষ্টিতে তাকায় আর্যের দিকে, যে এই মুহূর্তে রাগে লাল হওয়া মুখ নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে যাচ্ছে। পিছনে ফেলে যায় দুটো অবাক করা চাহনি। এসপির কি হয়েছে বোধগম্য হতেই সে আয়ানের দিকে তাকায়। এই সানডে মানডে এটা কি হলো? আয়ান লজ্জা পাওয়ার ভাব নিয়ে বলে ওঠে। সানডে মানডে ওয়ালা রোমাঞ্চ হয়েছে। পরপরই এসপির কণ্ঠ ভেসে এলো। ভেবেছিলাম সাধারণ জাউরা, কিন্তু এত প্রফেশনাল জাউরা। সাতারা চিহ্ন লার ভাব এমন, যেন আমি এর বউ নিয়ে পালাচ্ছি। আর্যে সানাকে গিনিতে নামিয়ে চলে যায়। সানা খেপা সিংহীর মতো একঝাঁক গালি ছুড়ে আর্যের দিকে। সেই গিনিতে প্রবেশ করার সাথে সাথেই তার কানে ভেসে আসে কিছু কানাঘুষা। সানা নিজের কেবিনে বসার 10 মিনিট পর এসপি আসে। সানার ডেস্কর উপর বসেই আর্যেকে ইচ্ছামতো গালি দেয়। কিছুক্ষণ পরেই তাদের এক সহকর্মীর রত্না সানার কেবিনে আসে। সারহাদ তাকে সানার আন্ডারে কাজ করতে রেখেছে। ম্যাডাম জানেন, কালকে না 10 তলায় একটা খুঁতারা চিহ্ন ন হয়েছে। এসপি আর সানার চোখ কপালে, দুজনে একসাথে লাফিয়ে ওঠে বলে। কি হহ? রত্না আরেকটু এগিয়ে আসে। আপনারা দুজন এখনো জানেন না, পুরো অফিস জানে। সানা আর এসপি দুজনে একসাথে মাথা দুদিকে নাড়িয়ে না বোঝায়। রত্না আতঙ্কের সাথে বলে ওঠে। কি বিশ্রী ভাবে খুঁতারা চিহ্ন ন করেছে ওকে। আজ সকালেই ক্লিনার ওর লাশ পেয়েছে। কিন্তু লাশের গায়ে না, এক ফোঁটা ও রতারা চিহ্ন তো ছিল না। সানা একটা শুকনো ঢোক গিলে। তার কণ্ঠে বিস্ময়। কি বলছো কি? হ্যাঁ, আমার কাছে একটা ছবিও আছে, আমি লুকিয়ে তুলেছি। আপনাকে দেখাচ্ছি ম্যাডাম। এই বলে রত্না নিজের ফোন বের করে ছেলেটির ছবি দেখায়। ছবিতে দেখা যাচ্ছে ছেলেটাকে কেমন নৃতারা চিহ্ন সংশভাবে খুঁতারা চিহ্ন ন করা হয়েছে। ডান হাতটাকে পুরো থেতলে দেওয়া হয়েছে। হাতে একটা নখও নেই, মনে হচ্ছে কেউ টেনে তুলে নিয়েছে, সাথে চোখ দুটো কোটর থেকে বের করে নিয়েছে। সারা শরীর রতারা চিহ্ন কশূন্য হয়ে সাদা হয়ে গিয়েছে। মুখ হালকা হালকা চিনা যাচ্ছে। এমন মনে হচ্ছে কেউ ভারী কিছু দিয়ে মুখে বারবার আঘাত করেছে। কি ভয়ঙ্কর দেখাচ্ছে তা! ছবি দেখে এসপি আর সানা দুজনের দৃষ্টি মিলিত হয়, চোখের ইশারায় কিছু বলে। সানা গলা খাকারি দিয়ে রত্নাকে বলে। রত্না, তুমি ফ্যাক্টরি থেকে নতুন ড্রেসগুলো বের করো। আমি আসছি। রত্না চলে যায়। এসপি তাড়াতাড়ি ডেস্ক থেকে নেমে ফিসফিস করে বলে। এই সানা, এই ছেলেটা তো ওই ক্যান্টিনের ছেলেটা, যে তোকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল কালকে, যার জন্য আমি ওকে 4-5টা ঘুষিও দিয়েছিলাম। সানা ভাবুক চিত্তে বলে। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছিল, কিন্তু একে খুঁতারা চিহ্ন নকে করেছে, তাও এত নৃতারা চিহ্ন সংসভাবে। আমি তো নিচে শুনেছি খুঁতারা চিহ্ন নের তদন্ত করতে নাকি দেশের সবচেয়ে বিখ্যাত সিআইডি অফিসার এসিপি তালহা আদিল আসছে। সানা অফিসের জন্য রেডি হয়ে নিচে নামতেই দেখে রওনাক দাঁড়িয়ে। মুহূর্তে সানার মাথায় দুষ্টু বুদ্ধি আসে। সে রওনকের দিকে এগিয়ে 2 হাত ক্যামেরা ধরার ভঙ্গিতে উছিয়ে বলে ওঠে। হাইট একদম পারফেক্ট, না কারো পারফেক্ট, চোখ নাউজুবিল্লাহ, বাট কালার মাশাআল্লাহ, আর চেহারা একদম মিসিং, বাহবা বাহ। বাহবা বাহ। রওনাক বুঝল না, কিসের জন্য ম্যাম? ডঙ্কার 2.0, আই গেট ইট। ডঙ্কার? এটাকে? আপনি কিরণমালা দেখেননি? ওখানে যে ডঙ্কার ছিল, একদম আপনার মতো। ভাবছি কিরণমালা সিজন 2 বেরোলে আপনাকে আমি ডঙ্কারের অডিশনের জন্য সিলেক্ট করব। দাঁড়ান, আমি আপনাকে একটা ছবি দেখাই। রওনাক ছবি দেখেই তার চোখ বেরিয়ে আসার উপক্রম। এটা আমি, না আপনার যমজ ভাই। রওনাক। সিআইডি অফিসার এসিপি তালহা আদিল গিনির কাছে ঘেরা গ্র্যান্ড লবিতে মাত্র পা রেখেছে। তার নামটা সবার মুখে উচ্চারিত হয় নিচু স্বরে, ফিসফিস করে। কারণ কিছু নাম চিৎকারে নয়, নির্বতায় ভয় ছড়ায়। লম্বা, সুঠামদেহী,
চওড়া কাঁধ ও চলনে স্পষ্ট সামরিক শৃঙ্খলা। চোয়ালের রেখা কঠিন, চোখ দুটো স্থির, যেন সেখানে সহানুভূতি কম, বিশ্লেষণ বেশি। তার ক্যারিয়ারে এমন কোনো কেস নেই যেটা অমীমাংসিত রয়ে গেছে। কারণ তালহা বিশ্বাস করে, অপরাধ নিখুঁত হয় না, মানুষই ভুল করে। আর ভুলটাই তার প্রবেশদ্বার। অফিসে তার পোশাক সাদামাটা পরিষ্কার শার্ট, গাঢ় রঙের প্যান্ট, কাঁধে দায়িত্বের ভার। তার হাতে বন্দুক ধরা মানে কারো ভবিষ্যৎ বদলে যাওয়া। বয়স 32 পেরোলেও নিজের অধিক পরিশ্রম ও পেটানো বডির জন্য তা বুঝার কোনো উপায় নেই। তার সাথে রয়েছে আরও দুজন অফিসার, একজনের বয়স 27-এর কাছাকাছি সুব্রঙ্গা, দিহান সরকার, অপরজন 42-এর কোঠায় থাকা আবু মুসা। তালহার দুই বিশ্বস্ত সঙ্গী তারা। তালহা প্রথমেই নিজের তীক্ষ্ণ চোখে চারপাশ ভালো মতো পর্যবেক্ষণ করে নিল। তার সামনেই রাখা আকাশের ডেডাবডি, যেটাকে সে 2বার পর্যবেক্ষণ করে দেখেছে। দৃষ্টি পেলল দিহানের উপর। মনে হচ্ছে একে 6টা থেকে 8টার মধ্যে তারা চিহ্ন ন করা হয়েছে। আবু বা দিহান কেউই অবাক হয় না, কারণ তারা দুজনেই অবগত তালহার অভিজ্ঞতা সম্পর্কে। সে নিজের 8 বছরের কর্মজীবনে এত কেস হ্যান্ডেল করেছে যে, এখন ডেডাবডি দেখলেই এর প্রাথমিক ডিটেলস বলে দিতে পারে। ভেসে এলো আবার সেই গম্ভীর পুরুষালী স্বর। দিহান, সিসিটিভি ফুটেজ নিয়ে আসো। দিহান, ওকে স্যার, বলে চলে যায়। ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক জ্বলে উঠছে, ঠিক যেন আলো দিয়েই একজন মানুষকে ধুয়ে ফেলা যায়। সোফিয়া জাওয়ান সেই আলোর সামনে দাঁড়িয়ে। মুখে মৃদু হাসি, চোখে অদ্ভুত শান্তি, যা শুধু অভ্যাসে পরিণত হওয়া মানুষই ধারণ করতে পারে। তার পরনে অফ হোয়াইট সিল্কের শাড়ি। ধারজুড়ে সূক্ষ্ম রূপালী কাজ, অতি সংযত, অতি ভদ্র। চুল পেছনে গুছানো, একটুও এলোমেলো নয়। কানে ঝুলছে মুক্তোর দুল। প্রেসের লোকেরা তার দিকে একের পর এক প্রশ্ন ছুড়ছে ওই দিনের তারা চিহ্ন গুণ লাগার সম্পর্কে। প্রেসের সামনে দাঁড়িয়ে তিনি হাত জোড় করেন, একটি সামাজিক ভদ্রতার ভঙ্গি, কিন্তু যারা কাছ থেকে দেখেছে, তারা জানে, এই হাত দিয়েই অনেক জীবন কিভাবে থামিয়ে দেওয়া হয়েছে। সোফিয়া জাওয়ান নরম স্বরে বলে ওঠেন, দেখুন, আপনারা শান্ত হন, আমি একে একে সবার প্রশ্নের জবাব দিব। তার কণ্ঠে কোনো কাঁপুনি নেই। এক সাংবাদিক সাহস করে প্রশ্ন ছড়ে, মিসেস সোফিয়া, আপনি বলতে চাইছেন তারা চিহ্ন গুণটা আপনাদের ভুলের জন্য হয়নি? সোফিয়ার হাসি বদলায় না, শুধু চোখ দুটো এক মুহূর্তের জন্য ক্যামেরার লেন্সের ভেতর ঢুকে পড়ে, ঠিক যেমন নিশানা নেয়া হয়। সোফিয়া ভিতরে আগ্নেয়গিরির মতো ফাটলেও উপরে সম্পূর্ণ হিম পাহাড়। সারা মুখে মেকি মমতাময়ী হাসি। আমরা সব সময় সকল রকম সতর্ক অবলম্বন করি, কারণ আমার কাছে মানুষের জীবন সবচেয়ে দামি। এই একটি বাক্যে তিনি প্রশ্নটাকে ভদ্রভাবে কবর দিয়ে দেন। কিন্তু পরপরই আরও একজন বলে ওঠে, এতগুলো মানুষের জীবন চলে গিয়েছে, তার ক্ষতিপূরণ। সাংবাদিকের কথা সম্পূর্ণ করার আগে মুসাব মুখ খুলে, লেডি ওদের ফ্যামিলিকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়েছে। সোফিয়া মুসাবকে চোখ দিয়ে কিছু ইশারা করতেই মুসাব তাকে আশ্বস্ত করে। ফোন হাতে মুসাব কাউকে মেসেজ পাঠায়। সাথে সাথে একজন সাংবাদিক দাঁড়িয়ে যায়। ম্যাম, আমরা জানতে পেরেছি কিছুদিন আগে আপনি 50 কোটি টাকা বস্তির লোকেদের জন্য দান করেছেন। সোফিয়ার মুখের হাসি চওড়া হলো। দেখুন, আমি দান গোপনে করতে বিশ্বাসী। ম্যাম, আপনার মতো মহৎ মানুষদের দ্বারাই আমাদের সমাজে পরিবর্তন আসবে। ফ্ল্যাশ আবার জ্বলে ওঠে, মানুষ দেখে একজন দয়ালু নারীকে, একজন সম্মানিত মাকে, একজন সমাজসেবী মুখ। কেউ দেখে না, এই আলোর নিচেই একটা ছায়া দাঁড়িয়ে আছে, যার নাম নেই, কিন্তু নির্দেশ আছে। কিছুক্ষণ আগেও যেই প্রেস সোফিয়াকে বদনাম করতে চেয়েছিল, এখন তারাই তার প্রশংসায় পঞ্চমুখ। এর মধ্যে প্রবেশ করে আরজে। তাৎক্ষণিক সকল ক্যামেরার ফ্ল্যাশ ওর ওপর পড়ে। চারদিক থেকে ঘিরে ফেলে ওকে। 10-12 জন বডিগার্ড আরজেকে সেফলি ভিড়ের মধ্য থেকে নিয়ে আসে। আরজে বসতেই তার দিকে আসে নানা রকম প্রশ্নের ঝুড়ি। তার মধ্যে সবচেয়ে কমন প্রশ্ন তার, ইনফিনিটি লাভ মুভি কবে রিলিজ হবে। তার ভক্তকুলরা তার অধীর অপেক্ষায়। আরজে একবার চারদিকে তাকায়, পরপর নিজের গম্ভীরতা বজায় রেখে হালকা হেসে বলে ওঠে, লং টাইম নো সি। সবাই উচ্ছ্বাসে ফেটে পড়ে। আবারও আসে আরজের কণ্ঠস্বর, আর মাত্র দুদিন পরেই ইনফিনিটি লাভ মুভির ফার্স্ট ট্রেইলার রিলিজ করা হবে জেবি প্রোডাকশন হাউজে। সেখানে আপনারা সবাই নিমন্ত্রিত। আরজের কথাটা যেন বোম ফাটল হলরুমে। ভক্তদের উচ্ছ্বাস ভরা ও ও ধ্বনিতে মুখরিত হলো চারপাশ। মুহূর্তে সবাই ভুলে গেল সে তারা চিহ্ন গুণ সেই মৃত ব্যক্তিদের কথা। সোফিয়া নিজের মাইক্রোফোন বন্ধ করে এগিয়ে গেল আরজের দিকে। রণ বেটা, তুমি আসতে এত লেট করলে কেন? আরজে সোফিয়াকে একটা ঠান্ডা হাসি উপহার দিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, তোমার বোকামি দেখে হাসি আসছে মম।
সোফিয়ার কপালে ভাঁজ পড়ল। সে এমন জবাব আশা করেনি। তার কণ্ঠে বিস্ময়। বোকামি। হ্যাঁ, বোকামি তো বটে। তুমি আমাকে একসাথে 50 জনকে মারতে শিখালে, অথচ কাল সানাকে মারতে মাত্র 5 জনকে পাঠালে। সোফিয়ার চোখ বড় বড় হয়ে যায়। এই বিষয়ে আরজে কিভাবে জানল? অন্যদিকে আরজের ঠোঁটের কোণে বিকৃত হাসি। সে হাত বাড়িয়ে সোফিয়ার সামনে থেকে পানির বোতল টানিয়ে তাতে এক চুমুক দিয়ে আবার রেখে দিল সোফিয়ার সামনে। ইউ নো হোয়াট মমো, তোমার মতো আমিও ওদের কলিজা বের করে দেখেছি। যারা আমার কলিজায় হাত দিতে চেয়েছে। ট্রাস্ট মি মমো, সাতারা চিহ্ন আর আমি সেখানে এক ফোঁটাও সাহস দেখিনি, শুধু ভয় ছাড়া। জীবন হারানোর ভয়, সাম্রাজ্য হারানোর ভয়, যেই ভয় দিয়ে তুমি আমায় রাজত্ব করতে শিখিয়েছ। আরজে ওঠে চলে যায়। এদিকে সোফিয়ার মাথায় যেন তারা চিহ্ন গুণ জ্বলছে। শক্ত হাতে চেপে ধরেছে পানির বোতলটাকে। মুসাব দূর থেকে পর্যবেক্ষণ করেই বুঝতে পারে এখন কেমন তাণ্ডবলীলা হবে। ফ্ল্যাশ নিভে গেলে হলঘরটা হঠাৎই শূন্য হয়ে আসে। প্রশংসার শব্দগুলো বাতাসে ঝুলে থাকে, কিছুক্ষণ পর নিজেরাই পড়ে যায়। মিথ্যার মতো, মিডিয়ার শেষ সারিতে বসে থাকা মাস্ক আর হুডির আড়ালের মানুষটি ধীরে মাথা তোলে। তার নীল চোখ দুটো শান্ত, অস্বাভাবিক শান্ত, যেন ভেতরে তারা চিহ্ন গুণ নেই, শুধু হিসাব আছে। সোফিয়া জাওয়ান যখন বিদায় নেন, মানুষ তখনও করতালি দিচ্ছে। তার ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। মানুষ কি সহজে ভুলে যায়, আজ আপনার নামটা আলোয় ভাসছে, কাল অন্ধকারে হারাবে। প্রশংসা উপভোগ করুন, সোফিয়া জাওয়ান। কারণ সময়টা খুব অল্প, আপনার সাথে আপনার পরিবারেরও। এই নিয়ে 5 বার সিসিটিভি ফুটেজ চেক করেছে তালহা। কিন্তু সন্দেহজনিত কিছুই মিলছে না। 6টা থেকে 8টার মধ্যে 3টা গাড়ি বেরিয়েছে, যার মধ্যে একটা সাদা টয়োটা, একটা কালো কাস্টমাইজ করা, বাহিরের দেশ থেকে ইম্পোর্ট করা BMW, তারপর একটা কাওয়াসাকি নিনজা H2R বাইক, সর্বশেষ 8টার দিকে সারহাদের মার্সিডিস বেরিয়েছে। কিন্তু লিফটের সিসিটিভি চেক করতেই তার নজরে আসে কালো মাস্ক পরা এক ব্যক্তি, যার চেহারা হুডি দিয়ে সম্পূর্ণ ঢাকা। দেখার কোন অবকাশ নেই। হঠাৎ তার চোখে কিছু ধরা পড়ে। দিহান স্টপ, 2 সেকেন্ড ব্যাক, জুম অন দেয়ার। লিফটের দরজায় জুম করতেই অজ্ঞাত ব্যক্তির চেহারার কিছুটা রিফ্লেকশন দেখা যায়, এতটাও ক্লিয়ার না। কিন্তু তার মাঝে স্পষ্ট দেখা যাচ্ছে এক জোড়া ব্লু আইস। তালহা আবার দিহানের দিকে তাকিয়ে আদেশ ছুড়ে, দিহান, গাড়িগুলোর সম্পর্কে খোঁজ লাগাও। তার বাক্য সম্পন্ন করার আগেই আবু বলে ওঠে, স্যার, কালো কাস্টমাইজ করা BMW তো এই শহরে একজনেরই আছে। তালহা ভ্রুকুটি করে তার দিকে তাকায়। কার? স্যার, রণবীর জাওয়ান, দ্য ফেমাস অ্যাক্টার্স, সিঙ্গার অ্যান্ড বিজনেসম্যান। রণবীর জাওয়ান? ও এইখানে কি করছে? আচ্ছা, তোমরা স্টাফদের থেকে কিছু খবর নাও। আমি সারহাদ চৌধুরীর সাথে কথা বলে আসছি। মিটিং রুমে বসে আছে সানা, আর এসপি সামনে বসে আছে তাদের নিউ ফরেইন ক্লায়েন্ট লিওনার। তার গায়ে জড়িয়ে আছে ইতালিয়ান ব্র্যান্ড এরমেনেজিলদো জেনিয়ার ডিপ চারকোল গ্রে 3 পিস স্যুট। ভেতরের শার্টটি চার্লস টিরুইটের আইভরি হোয়াইট, টাইটি হার্মিসের ডিপ ধূসর রঙের। তার কবজিতে বাঁধা ঘড়িটি পাটেক ফিলিপ কালাত্রাভা, তার চারদিকে ছড়িয়ে টম ফোর্ড নোয়ার এক্সট্রিম পারফিউমের ভারী গন্ধ। সারহাদ তাদের সাথে আসার কথা ছিল, ওই অফিসারের জন্য আসতে পারেনি। কিন্তু এই মুহূর্তে সানার ইচ্ছা করছে সামনের বান্দার নাকশি ফাটাতে। এই আল্লাহর বান্দাকে এই নিয়ে 7 বার বুঝিয়েছে ডিজাইন, তারপরে বলছে এটা কি, ওটা কি, এইখানে কেন, ওইখানে কেন, এবার বলেন কানের নিচে বাজাতে ইচ্ছা করেনি? রাগ চূড়ান্ত, মুখ কিলবিল করছে গালি দেওয়ার জন্য। এসপি বুঝতে পেরেই ফিসফিস করে বলে, আমার মা, কন্ট্রোল, আমার কন্ট্রোল হচ্ছে না। আচ্ছা, হিন্দিতে গালি ছাড়, ব্যাটা বুঝবে না। ইংরেজের বাচ্চা তো। সত্যিই, সন্দেহ থাকলে দিয়ে দেখ। সানা নিজের নাকের পাঠাতন ফুলিয়ে কোমরে হাত দিয়ে উঠে দাঁড়ালো। আবে সা তারা চিহ্ন লেকু তারা চিহ্ন তোত্তে কামিনে, তেরি এসি কি তেসি, তেরি বেহান কি, তুজে মেরা সাপ লাগে, তেরি জিন্দেগি কালা হো যায়, তেরি স্বপ্ন মে কিরে মাকড়ে তোজে খা যায়, তেরা হোনে ওয়ালা বিবি ঝাঁসি কা রানী হু, जो तेरी जिंदगी को জাহান্নম বানা দে। সা তারা চিহ্ন লাকু তারা চিহ্ন তোত্তা, কা তারা চিহ্ন মিনা, তোর এমন হাল করব, তোর উপর আমার অভিশাপ লাগবে, তোর জীবন কালা কালা হয়ে যাবে, তোর স্বপ্নের ভিতরে পোকামাকড় এসে তোকে খাবে, তোর হবু বউ হবে ঝাঁসির রানীর মতো হবে, যে তোর জীবন জাহান্নাম করে দেবে। সামনের মানবকে দেখে বোঝা গেল না সে বুঝতে পেরেছে কিনা। লিওনার এসপির দিকে তাকায়। এসপি মুখে মেকি হাসি টেনে বলে ওঠে, হি 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 চাইনিজ, চাইনিজ মে সমঝা রাহা হে, আই মিন টকিং চাইনিজ। লিওনার ভ্রু গুছিয়ে বলে, ওহ,
ওকে, আই থিঙ্ক নিউ চাইনিজ। এসপি তাকে বাধা দিয়ে বলে ওঠে, নো, ন, নো, নো, পিওর চাইনিজ, উইথ দেশি স্টাইল। সানা ফুসতে ফুসতে আবারও বলে ওঠে, ये जो डेस देख रहा है ना, इसे बनाने में तेरा पिछवाड़ा फाट जाएगा, दिमाग का फालूदा बन जाएगा। फिर भी सातारा चिन्ह ले पूछते हैं, ये क्या, ओ क्या, ए क्यों हुआ? सातारा चिन्ह ले एक और बार पूछ के देख तो जे बांगाली बाबा की पास छोड़ देंगे हम, और नहीं तो শাহবাগী কে পাঁচ। এই ড্রেসটা দেখতে পাচ্ছিস, এটা বানাতে গেলে তো তোর ফেটে যাবে, মাথার ফালুদা হয়ে যাবে। তারপর বেটা জিজ্ঞেস করছে এটা কি, ওটা কি, এটা কেন হয়েছে? সাতারা চিহ্নলা আরেকবার জিজ্ঞেস করে দেখ, তাহলে আমি তোকে বাঙালি বাবার কাছে না হয় শাহবাগীদের কাছে ছেড়ে আসবে। আরও কয়েকটা গালি ছুঁড়ে সানা বসে একটা দম নিল। পরপর নিজের মুখে মেখে হাসি টেনে শুধালো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড মিসেস আই মিন মিস্টার লিওনার? পাশে বসা এসপি হাততালি দিয়ে তাকে বাহবা দিচ্ছে। সাব্বাস, প্রতি ঘরে ঘরে এমন নারীর জন্ম হোক, কিন্তু আমার বউ এমন না হোক। এই বলে কখন থেকে মুখে হাত দিয়ে হেসেই চলছে। তার হাসি থামছেই না। উঠে দাঁড়ালো লিওনার। আই লাইক ইউর ডিজাইন, ফার্স্ট টাইম আই গেট সামথিং ইন্টারেস্টিং, এন্ড আম ইমপ্রেস। হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল সানার দিকে। ইউ আর সিলেক্টেড, আম রেডি টু ওয়ার্ক উইথ ইউ মিস সিমরান, আই মিন উইথ গিনি। সানা লিওনারের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে এসপির দিকে তাকানোর আগেই এসপি নিজের হাতখানা বাড়িয়ে দিল। ইটস আওয়ার প্লেজার। লিওনার একটা বাঁকা হাসি দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। এদিকে সানা আর এসপি মহা খুশি। এসপি ফিসফিস করে বলে ওঠে, ইয়ে আর বলতে হবে, তোর গালিতে জাদু আছে রে, ব্যাটাকে 7 বার বুঝালি বুঝলো না, একবার গালি দিতেই কেমন সুরসুর করে বুঝে গেল। সানা গর্ব করে বুকের পাটাতন ফুলিয়ে কিছু বলবে তার আগেই পেছনে থেকে এলো গম্ভীর পুরুষালী স্বর। বাই দা ওয়ে, মাই রিয়েল নেম ইজ ইবন, ইবন মির্জা। সানা আর এসপি দুজনে ভ্রু কুঁচকে তাকালো। তারা কিছু বলবে তার আগেই তাদের কথা কেটে আবার বলে ওঠে লিওনার, মে হিন্দুস্তান সে হু, মুঝে আপকি ডিজাইন সে জাদা আপকি গালিয়া পছন্দ আই, মিস ঝাঁসি কি রানী, ওপোস আই মিন মিস সিমরান। সানার অবস্থা বেহাল। এবার ইবন মির্জা এসপির দিকে তাকিয়ে কিছু বলার আগেই এসপি নিজের 2 হাত উছিয়ে বলে ওঠে, মে নেহি জানতা ই শোরাত কো, উপর ওয়ালে কো আচ্ছি তারিখে সে মালুম হে, ইসকো মে বিলকুল নেহি জানতা। আপ চাহে উপর জাকার উপরলে সে পছলি যে, মে ইচকো বিলকুল নেহি জানতা। আমি এই মহিলাকে একদমই জানি না। উপরওয়ালা ভালো করেই জানে, আমি একে একদমই চিনি না। আপনি চাইলে উপরে গিয়ে উপরওয়ালাকে জিজ্ঞেস করতে পারেন, যে আমি একে চিনি কি না। শেষের ফার্স্ট ব্র্যাকেট। ইবন ঠোঁট কামড়ে হেসে, কালো চশমা খানা চোখে লাগিয়ে চলে গেল। ইবন যেতেই সানা এসপিকে ধুমধাম 3-4টে লাগিয়ে দিল। সাতারা চিহ্ন লাতোর কথায় আমি একে হিন্দিতে গালি দিয়েছি। তুই বললে তো আমি চাইনিজে দিলে এ কিছুই বুঝতো না। পরপরই এসপি নিজের কিল খাওয়া জায়গা ঢলে বলে ওঠে, তুই চাইনিজ বলতে পারিস? আরে না পারলেও চাংচুং মাংমুং বলে নিজের রাগ মেটাতে পারতাম। এখন কি হলো, ব্যাটা ছিল হিন্দুস্তানের, আর আমি গালি দিলাম হিন্দিতে। সানা হাই হুতাশ শেষে বলে উঠল, আচ্ছা এসপি আমার রেসপেক্ট কতটা ড্যামেজ হয়েছে রে? কতটা না বল, পুরোটা ড্যামেজ হয়ে গিয়েছে, পুরোটা। বারবার শুধু আমার সাথে এমন কেন হয় রে বল? এসপি সানা আর অফিসে থাকলো না, যেই কাণ্ড ঘটিয়েছে। কিছু না বলেই তারা বেরিয়ে পড়ে আজকে আর অফিসে থাকার কোনো মোড নেই। এত বড় অপমান হয়েছে। সানা পার্কিং লটে এসেও এসপির দোষ দিচ্ছে, যা হয়েছে তার জন্য এসপি সম্পূর্ণ দায়ী, কিন্তু এসপি মানতে নারাজ। তার মতে সে বললেই কি শুনতে হবে নাকি, ভালো কাজের উপদেশ তো কোনোদিনও শুনে না তাহলে। এই পর্যায়ে সানা পুরো ক্ষেপে গিয়েছে। কোন আগমনী বার্তা ছাড়াই এসপিকে কয়েকটা লাগিয়ে দিয়েছে। এমন সময়ে পিছন থেকে একটা গাড়ি ফুল স্পিডে দুম করে এসে থামে তাদের সামনে। এসপি আর সানা দুদিকে ছিটকে পড়ে। এসপি উঠেই খেকিয়ে উঠে, আব্বে কোন কানার হাতে গাড়ি চলে গিয়েছে রে, দুইটা জলজ্যান্ত মানুষকে দেখে না, এর তো চোখে 360 ডিগ্রি পাওয়ারের চশমা লাগানো উচিত। কিন্তু ঘাড় বাঁকিয়ে দেখতেই নজরে আসে আর যে কেমন তার দিকে খেয়ে ফেলা দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে এসপি মনে মনে ভাবছে, আগে আমার পিছনে সারাক্ষণ মামা সিসিটিভির মতো লেগে থাকতো, আর এখন এই যাওরা এমন ভাবে তাকাচ্ছে, যেন আমাকে মশলা ছাড়াই ভেজে খেয়ে ফেলবে। আর যে কিছু না বলে সানার দিকে এগিয়ে যায়, যে এখনো নিচে পড়ে আছে। ওকে এক টান দিয়ে উঠিয়ে পকেট থেকে রুমাল বের করে ওর হাত ঘষতে থাকে, এমন ভাবে জোরে ঘষছে যেন কোন ভয়ঙ্কর ময়লা লেগে আছে।
সানা হতবাক দৃষ্টিতে তাকিয়ে, সে মূলত বুঝতেই পারছে না এখানে কি থেকে কি হয়ে গেল, আর এ কোথা থেকে টপকালো। আরজে সানার হাত মোছার পর রুমালটা এসপির মুখের দিকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর কিছু না বলেই সানাকে কোলে নিয়ে গাড়িতে তুলে চলে যায়। এদিকে এসপি এত বড় অপমান সহ্য করতে পারেনি, সে খেকিয়ে ওঠে। আব্বে, আমি দিনে 3বার হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে গোসল করি না, মানে করি। মূত্র বিসর্জনের আগে 4বার হাত ধুই। আর তুই আমার শালা অ্যাশ তারা চিহ্ন হল যাওরা। এসপি গালি দিতে থাকে এমন সময় পিছন থেকে আসে খুশদিল ফারুকীর কণ্ঠ। ছি 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 ছি, তোমার মুখের ভাষা কি ছিরি। এসপি হতভম্ব, এমন সময় আসতে হলো একে, বাড়িতে তো তাকে সিসিটিভির ক্যামেরার মতন আটকে রাখতো, এখন কি অফিসেও শান্তি দিবে না নাকি। জীবনটা তার বেদনায় ভরা। তার ভাবনার মধ্যে ভেসে এলো আবার খুশদিলের কণ্ঠস্বর। তোমার মতো আওয়ারাগিরি করা বেয়াদব ছেলের কাছে আমি মেয়ে দিব না। চলে গেলেন তিনি। এসপি রাগে গিজগিজ করতে করতে চিৎকার করে ওঠে। আপনাকে মেয়ে দিতে হবে না, সময় হলে আমি নিজে উঠিয়ে নিয়ে আসব। আমার তো মনে হচ্ছে পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে 400 কোটি আমার পিছনেই পড়ে আছে। উপরওয়ালা অর্কই বাকি হে মেরে পিছে লাগবা দিজে। তার কথার মধ্যেই তাকে পিছন থেকে ডেকে ওঠে। এক্সকিউজ মি, দিহান কখন থেকে আবুর পিছনে পড়ে আছে। স্যার, আপনার শালি আমাকে দিয়ে দেন না স্যার। আবুর পরিষ্কার জবাব, তুই দিনে 50 বার বললেও আমি দিব না। স্যার 51 বার বললে দিয়ে দিবেন। তুই দিনে 151 বার বললেও দিব না। স্যার 152 বার বললে দিয়ে দিবেন। আমি মরে গেলেও দিব না। স্যার, তাহলে আপনি মারা যাওয়ার পর আমি বিয়ে করতে পারবো আপনার শালিকে। আবু নিজের নাকের পাঠাতন ফুলিয়ে তার দিকে করা দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। শালা পান্ডা কোথাকার, তুই আমাকে তোর শালি না দিলে আমি তোর সংসারে আতারা চিহ্ন গুণ জ্বালাবো এখনই। গিনির 8তম ফ্লোর। সারহাদের কেবিনটা কাছে ঘেরা, ভেতরে আলো আছে, কিন্তু উষ্ণতা নেই। শহরের আলো জানালা ভেদ করে ঢুকছে, ঠিক যেমন ঢুকছে একটা তারা চিহ্ন নের গন্ধ, যেটা ধুয়ে ফেললেও যায় না। তালহা কাচের দরজা ঠেলে সারহাদের কেবিনে প্রবেশ করল। সারহাদ উল্টোদিকে ফিরে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এসিপি তালহা আদিল, প্লিজ টেক আ সিট। তালহা একটা চেয়ার টেনে বসে পড়ে। তালহার চোখে পুলিশি ক্লান্তি, কিন্তু মাথার ভেতর হিসেবের অঙ্ক এখনো ধারালো। নীরবতা ভেঙে প্রথমে তালহা বলল, আমি অবাক হচ্ছি, আপনার অফিসে একটা তারা চিহ্ন ন হয়েছে অথচ আপনি নির্বিকার। আমার তো সন্দেহ হচ্ছে। এবার সারহাদ নিজের এক্সিকিউটিভ চেয়ারখানা ঘুরিয়ে তাকালো তালহার দিকে, দৃষ্টি অদ্ভুত রকমের ঠান্ডা, কণ্ঠ নিরেট। কেমন সন্দেহ অফিসার? তালহা ভনিতা ছাড়াই বলে উঠল, কোথাও তারা চিহ্ন নটা আপনি করেননি তো? তালহার কথা শ্রবণ হতেই ঘর কাঁপিয়ে হেসে উঠল সারহাদ, যেন মজার কিছু শুনেছে। তালহা ভ্রু কুচকে তাকালো তার দিকে। সারহাদ হাসি থামিয়ে তার দিকে এগিয়ে আসে। ফিসফিস করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি করলে না তো ডেডাবডি থাকতো, আর না তো আপনি এখানে থাকতেন। সারহাদ চৌধুরী কাঁচা কাজ করে না। পর পর ভেসে এলো তালহার কণ্ঠস্বর, তার মানে আপনি বোঝাতে চাইছেন, আপনি এসবে অভ্যস্ত। সারহাদ নিজের চেয়ারে হেলান দিয়ে বসল। দৃষ্টি তালহার দিকে, কণ্ঠে কোন কাঁপুনি নেই। ক্ষমতা কি জানেন? যা অর্জন করতে অনেক তারা চিহ্ন তো ঝরাতে হয়, অনেক প্রাণ চাপা দিতে হয়। এ পর্যন্ত কতজনকে চাপা দিয়েছেন? সারহাদের কণ্ঠ শক্ত ও রুক্ষ, নিজের দন্ত পাট্টি পিষে বলল, যতজন আমার রাস্তায় এসেছে, লাইক অ্যারাউন্ড। তালহা প্রশ্নের বিপরীতে সারহাদ একটা ঠান্ডা হাসি উপহার দিল। ক্রিমিনাল যদি নিজেই তাদের দোষ স্বীকার করত, তাহলে আপনার দরকার ছিল না অফিসার। তারা চিহ্ন নটা খুব পরিষ্কার। কোনো হুড়োহুড়ি নেই। ভিকটিম জানত সে মরতে যাচ্ছে। সারহাদ তখন ধীরে কেবিনের ভেতর হাঁটে। তার জুতোর শব্দ পর্যন্ত হিসেব করা। সে থেমে জানালার পাশে দাঁড়ায়, কিন্তু দৃষ্টি শহরের দিকে। তারা চিহ্ন ন মানেই অপরাধ নয়, কখনো কখনো এটা শুধু একটা সমস্যার সমাধান। তলহা ঠান্ডা গলায় বলল, আপনি ডিরেক্টর, আপনার কাজ গল্প বানানো। কিন্তু এখানে আমি সত্য খুঁজতে এসেছি। সারহাদ হেসে ফেলল, খুব ছোট হাসি, যেন কেউ ছুরি ঘষে শব্দ করল। সত্য, সত্য খুব অস্বস্তিকর জিনিস, এসিপি। কেবিনে হালকা চাপা নীরবতা নেমে এলো। তলহা ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ এবার সারহাদের চোখে। রাইট, এখন আপনি আমাকে আপনার রুমের সিসিটিভি ফুটেজ দেখাবেন। ডোন্ট ওয়ারি, আমার কাছে সার্চ ওয়ারেন্ট আছে। সারহাদ এক মুহূর্ত থামল না। না কথা বাড়ালো, নিজের ল্যাপটপ খানা এগিয়ে দিল তালহার দিকে। ঠোঁটে অদ্ভুত বাঁকা হাসি, যেন সে জানত এটাই হবে। তালহা দেখল, কিন্তু কিছুই খুঁজে পেল না।
কারণ ফুটেজ দেখা যাচ্ছে সারহাদ সারাক্ষণ নিজের অফিসে ছিল। তালহার হাত শক্ত হয়ে এলো। দিয়ে দিল তার ল্যাপটপ। কিন্তু নজর ঘোরাতেই একটা পেইন্টিং এর উপর তালহার দৃষ্টি আটকালো। একদম গাঢ় লাল রঙের, মনে হচ্ছে রং এখনো শুকায়নি, কেমন পিচ্ছিল হয়ে আছে রতারা চিহ্নতের মতো। কোন মেয়ের পেইন্টিং, কিন্তু চেহারা বোঝা মুশকিল। তালহা এগিয়ে গেল সেই দিকে। হাত বাড়িয়ে ছোঁয়ার আগেই ভেসে এলো রুক্ষ পুরুষালী স্বর। Don't dare, officer. I don't like when someone touches my things. তালহা সরিয়ে নিল হাত। তাকালো সারহাদের দিকে। সারহাদ মাথা কাত করল। তার চোখে সেই ভয়ঙ্কর তারা চিহ্ন গুণ। তালহা এক চিলতে হাসি সারহাদকে উপহার দিল। আবার আমাদের দেখা হবে, বলে দরজার দিকে এগিয়ে গেল। পিছনে সারহাদ ধীরে বলল, তারা চিহ্ন নি সবসময় লুকিয়ে থাকে না, কখনো সে একদম সামনে দাঁড়িয়ে থাকে। অফিসার। দরজা বন্ধ হলো, কেবিনে আবার নীরবতা। সারহাদের কেবিন থেকে বেরিয়ে নিজের হাতখানা নাকের কাছে এনে শুকল তালহা। ওই সময় সারহাদের অগোচরে পেইন্টিং এ একটু হাত লাগিয়েছে। কিন্তু কি, এটা তো রং। তালহা শিট বলে দেওয়ালে একটা ঘুষি মেরে চলে গেল। কিন্তু সারহাদের চোখ সত্যিই কি সে ধোঁকা দিতে পেরেছে? না, সারহাদ তার ছোঁয়া ঠিকই দেখেছে। তাই তালহা বেরোতেই সে এসে পেইন্টিংটা নামিয়ে নিজের ড্রয়ার খুলে সেখান থেকে একটা ওয়াইনের বোতল বের করে তাতে ঢেলে দিল। নিজের পকেট থেকে লাইটের বের করে তার ওপর ফেলে দিল। দাউ দাউ করে জলে ওঠলা তারা চিহ্ন গুণ সাথে সাথেই। আই টোল্ড ইউ অফিসার, আই ডোন্ট লাইক। শীতল হিতভরা সেই কণ্ঠস্বর, তারপর এক অট্টহাসি যেন সারা ঘর কেঁপে উঠল। দরজা ঠেলে প্রবেশ করল তার ডানহাত এজাজ। বসো, ওই লোকটাকে পাওয়া গেছে, যে আপনার ডেটা চুরি করতে চেয়েছিল। সারহাদের দৃষ্টি জ্বলন্ত তারা চিহ্ন গুণে। ইটস মাই ব্যাসবল প্লেইং টাইম, গেট রেডি বয়েস। এক্সকিউজ মি। এসপি পিছন ফিরে তাকাতেই নজরে আসে সানিতা। একটা লং পিঙ্ক কালার গাউন পরে দাঁড়িয়ে। দেখতে একদম জীবন্ত পুতুলের মতো লাগছে। এসপি ফ্যাল ফ্যাল করে তাকায়। তার হার্টবিট অলরেডি ফাস্ট চলছে। এসপি একটা শুকনো ঢোক গিলে এগিয়ে গেল সানিতার দিকে। সানি, তুই এখানে? সানিতা কোন আগমনী বার্তা ছাড়াই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল, যার জন্য এসপি মোটেও প্রস্তুত ছিল না। সে 2 কদম পিছিয়ে গেল। তার হার্ট এত জোরে ধুকপুক করছে, সামনে থাকা মানবী নিশ্চিত বুঝতে পারবে। তাড়াতাড়ি সে সরিয়ে দিল রমণীকে, শক্ত কণ্ঠে বলে ওঠে, কি করছিস কি? তোর বাপ দেখলে আমাকে উপরে পাঠাবে। সামনের রমণী মুখ ফুলিয়ে বলে ওঠে, তুমি 2 দিন ধরে বাড়ি কেন যাচ্ছ না? সানিতার কণ্ঠে রাগ স্পষ্ট। এসপি মনে মনে ভাবছে, কি অবাক কাণ্ড, বাপ বাড়ি থেকে বের করে, আর মেয়ে আফসোস করে। কিন্তু মুখে অন্য কথা। আমি নতুন ফ্ল্যাট নিয়েছি। মুখে অন্ধকার নেমে এলো রমণীর। এসপি বুঝতে পেরেই গলা খাকারি দিয়ে বলে ওঠে, আরে বাড়িতে তো যাব, আজকেই যাব। সত্যিই? খুশি হয়ে গেলে সানিতা। এসপি আর দেরি করল না। কে জানে কোন সময় আবার কোনটা এসে তার পিছনে লেগে যায়। তারা বেরিয়ে পড়ে চৌধুরী মহলের উদ্দেশ্যে। গিনির লবিতে দাঁড়িয়ে দিহান ও মুসা। কিন্তু দিহান কখন থেকেই মুসার কান ঝালাপালা করে ফেলেছে। রোজ রোজ এক কথা নিয়ে ঘ্যান ঘ্যান করবে এই ইচিং বিচিং ছেলে। স্যার, আপনার শালি আমাকে দিয়ে দেন না স্যার, আমি আপনার থেকে বেশি ওর খেয়াল রাখব। বিশ্বাস না হলে একবার বিয়ে দিয়ে দেখুন। আবুর পরিষ্কার জবাব, তুই দিনে 50 বার বললেও আমি দিব না। পরপরই ভেসে এলো দিহানের কণ্ঠ, স্যার 51 বার বললে দিয়ে দিবেন। আবু কপালে ভাঁজ ফেলে তাকায় তার দিকে, তুই দিনে 151 বার বললেও দিব না। স্যার 152 বার বললে দিয়ে দিবেন। এবার আবুর রাগ প্রচণ্ড, কর্কশ কণ্ঠে শুধালো, আমি মরে গেলেও দিব না। স্যার, তাহলে আপনি মারা যাওয়ার পর আমি বিয়ে করতে পারবো আপনার শালিকে? না মানে স্যার, আগে থেকেই পারমিশন নিয়ে রাখছি আর কি, এখন কবর থেকে তো আর নেওয়া যাবে না। আবু নিজের নাকের পাঠাতন ফুলিয়ে তার দিকে করা দৃষ্টি নিক্ষেপ করল। এজন্যই আমার তোর মতো ইচিং বিচিং ছেলেদের একদম পছন্দ না। আবু মুখ ঝামটা মেরে চলে গেল। পিছনে দিহান দাঁত খিচিয়ে বলে ওঠে, সাতারা চিহ্ন লাপান্ডা কোথাকার, তুই আমাকে তোর শালি না দিলে আমি তোর সংসারে আতারা চিহ্ন গুণ জ্বালাবো এখনই। এই বলে সে মোবাইল বের করে আবুর কয়েকটা ছবি তুলল, যে এই মুহূর্তে কিছু মহিলা স্টাফদের সাথে বেশ হেসে হেসে কথা বলছে। তার ঠোঁটে ক্রূর হাসি। পাঠিয়ে দিল, হবু হবু জানের বড় বোন নাম্বারে। সাথে লিখে দিল, ভাবি দেখুন উনি এই বয়সে ডিউটি করতে এসে মেয়েদের সাথে ফ্লার্ট করছেন। আমি বার নিষেধ করছি, উনি শুনেনি। বরং বলেছে, তোর ভাবি বাড়িতে, জানবে না। ব্যাস, কাজ শেষ। মোবাইল পকেটে রেখে দিল। আজকে বাড়িতে গেলে মার খাওয়া নিশ্চিত ইচিং বিচিং স্যার।
আরজের কালো বিএমডাব্লিউটা ধীরে ধীরে রাস্তায় গড়িয়ে পড়ে। শহরের আলো সামনে ছুটে আসে, আবার পেছনে মিলিয়ে যায়। চারদিকে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আরজে স্টিয়ারিং শক্ত করে ধরে। গতি বাড়ায় একদম ফুল স্পিড। চোখ সামনে, কিন্তু মন পাশে বসা রমণীর দিকে। পাশের সিটে সানা, সিটবেল্ট বাঁধা ছাড়া, ভঙ্গি সোজা, আরজে তাকে আবার টেপ দিয়ে বেঁধে রেখেছে। কারণ তাকে ছাড়লেই নেমে যাওয়ার জন্য দরজা ধরে টানাটানি শুরু করে। আরজে এক হাত দিয়ে সানাকে ধরে রেখেছে, আরেক হাতে স্টিয়ারিং সামলাচ্ছে। সানা মনে মনে রেগে ফায়ার। জানালার কাছে শহরের আলো তার মুখে ভেঙে পড়ে, কখনো উজ্জ্বল, কখনো অন্ধকার। সে কথা বলে না, কিন্তু নির্বতাটা তার পক্ষে কথা বলছে। শুধুমাত্র আরজের সাথে শক্তিতে পেরে উঠবে না বলে চুপ রয়েছে। রোজ রোজ জিম করে যে মাসালস বানিয়েছে, এগুলো দিয়ে একটা দিলেই সে পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে। কিন্তু এই নীরবতা আর সহ্য হলো না সানার। আপনার সমস্যা কি আমাকে বলবেন? আরজে ঘাড় কাত করে একবার তার দিকে তাকালো। কিসের সমস্যা? ওপাশের রমণী শক্ত কণ্ঠে বলে ওঠে। কিসের সমস্যা জানেন না? যখন তখন, যেভাবে সেভাবে, আমাকে কোলে তোলে, জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে আসেন কেন? তার উপর আমাকে এইভাবে বাধার মানে কি? আরজে এক হাতে স্টিয়ারিং ধরে সানার দিকে তাকায়। তার চোখ কেমন লাল হয়ে রয়েছে। তুমি কিছু বুঝো? সানা ভীষণ বিরক্ত, এই লোক না বললে সে বুঝবে কিভাবে? আপনি খাঁটি বাংলায় বলেন আমি বুঝব। আরজে বারবার লুকিং মিররের দিকে তাকাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে তার মায়ের পাঠানো সবগুলো এসইউভি তাদের পিছনে। এগুলো যে সানার উদ্দেশ্যে আসছে সে স্পষ্ট বুঝতে পারছে। কিন্তু এই মেয়েকে সে কিভাবে বোঝাবে? হঠাৎ আরজে গাড়ির মোড় ঘুরিয়ে অন্য রাস্তায় নিয়ে ব্রেক কষে। এসইউভি গুলো ঠিক মতো ধরতে না পারায় তারা সামনে এগিয়ে যায়। সানা সামনে ছিটকে পড়ার আগে আরজে নিজের হাত দিয়ে ধরে ফেলে। নিজের সিটবেল্ট খুলে সানার দুই বাহু ধরে ঝাঁকিয়ে চিৎকার করে বলে ওঠে, ওই ছেলেটা আমার সমস্যা। ওই ছেলেটা তোমার আশেপাশে থাকে, এটা আমার সমস্যা। ওই ছেলেটার সাথে তোমাকে দেখলে আমার সহ্য হয় না। বুকের বা পাশে হাত রেখে বলে, এইখানে আমার ছুরির মতো গাঁথে, এটা আমার সমস্যার। ড্যাম ইডিয়েট, নাও ইউ গেট ইট। সানার দৃষ্টি অনুভূতিহীন, কণ্ঠ নিরেট, ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। অথচ আমি আপনাকে রোজ ঈশানীর সাথে দেখতাম। আরজে ছেড়ে দিলে সানাকে, খুলে দিল হাতের টেপ, সিটে হেলান দিয়ে বসে পড়ল। আরজে হেসে ওঠে সংক্ষিপ্ত, তিক্ত। তুমি আমাকে কখনোই বুঝতেই পারোনি। সানা জানালার বাইরে তাকিয়েই উত্তর দেয়, আপনি আমাকে বুঝতে দেননি। গাড়ি স্টার্ট দিল আরজে। তুমি আমার অগোছরে কাঁদতে, বুঝতে দিলে সামনে কাঁদতে, যা আমি সহ্য করতে পারতাম না। সানা ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকালো। বুঝল না রমণী আরজে কি বুঝাতে চেয়েছে। আরজে নিজের কানে এয়ারপোর্ট গুজে আদেশ ছুড়ে জ্যাককে, জ্যাক ক্লিন দ্য রোড ইন 5 মিনিটস। গাড়ি আবার তার ছন্দের তালে এগোতে শুরু করল মুনলাইটের দিকে। গাড়ি এগোতে থাকে নিয়ন আলো, উঁচু বিল্ডিং, দূরের সাইরেন সব ছাড়িয়ে। একই গাড়িতে বসে জন মানুষ, কিন্তু তাদের মাঝখানে এখন শুধু নীরবতা। সানাকে ব্ল্যাক স্পেসে রেখে আরজে কোথাও চলে গিয়েছে। গভীর রাতে সানা একদম নিশার ঘুমে। তার ঘুম খুব গভীর সব সময়। এতটাই যে, সে ঘুমালে তার পাশে নিউক্লিয়ার বোম ফাটালেও সে টের পাবে কি না সন্দেহ। হঠাৎ তার রুমের দরজা ঠেলে কেউ প্রবেশ করে। তার শিউরে বসে তীক্ষ্ণ চোখে কেউ তাকে গভীরভাবে কিতকাল পর্যবেক্ষণ করে। তারপর ঘুমের মধ্যেই কেউ তাকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ গুজে দেয়। সানা হালকা টের পেলেও ঘুম এত গভীর, একটু নড়াচড়া করে আবারও ঘুমিয়ে পড়ে। সকালবেলার এলার্মের কর্কশ শব্দে সানার ঘুম ভেঙে উঠতেই তার নাকে আসে কফি উডের সাথে ভ্যানিলার করা শাইল খুবই কাছ থেকে। সে নিজের নাইট ড্রেসটা নাকের কাছে নেওয়াতে ঘ্রাণ আরও গাঢ় হলো। তার ভ্রু কুঁচকে এলো, তার সাথে প্রায়শই এমন হয়। এটা তো ওই রানভীরের পারফিউম, ব্যাটা সকালে দেওয়ার সময় আমার উপরে পুরো বোতল ঠেলে দিয়েছে নাকি। তবে এই শাইলটা তার ভালোই লাগে। সে নাকের কাছে আরও দুবার নিল, একদম নাসারন্ধ পর্যন্ত ঢুকে গেল সেই কফি আর ভ্যানিলার স্মেল। কিন্তু ঘড়িতে চোখ পড়তেই তার চোখ বড় বড় হয়ে যায়। 8:30। সানা তড়িঘড়ি করে রেডি হয়ে নিচে যায়। নিচে নামতেই তার নজরে আসে রওনাক দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। রওনাক এমন এক ব্যক্তি যে আরজের সামনেই তাকে সম্মান করে। কিন্তু তার অগোচরে এই 1 বছরে সানাকে বহু কটু কথা শুনিয়েছে। সানা ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে রওনাকের দিকে এগিয়ে গেল, 2 হাত ক্যামেরা ধরার ভঙ্গিতে উছিয়ে বলে ওঠে, 1 মিনিট মিস্টার ওয়াট এবার। রওনাক তার দিকে ভ্রু কুঁচকে তাকালো, সানা মেকি হাসি দিয়ে বলে, হাইট একদম পারফেক্ট। নাক আরও পারফেক্ট। চোখ নাউজুবিল্লাহ। হাসি উহু আস্তাগফিরুল্লাহ। বাত চুল সুবহানাল্লাহ।
সাথে কালার মাশাআল্লাহ। আর চেহারা একদম ম্যাচ। সেম সেম, উইথআউট ডিফারেন্স। বাহ বাহ বাহ, কেয়া বাত হে। রওনাক বুঝল না, কিসের জন্য ম্যাম? সানা সাথে সাথেই বলে ওঠে, ডঙ্কার 2.0, আই গেট ইট। বুঝল বা রওনাক, কার কথা বলছে, তার কণ্ঠে বিস্ময়। ডঙ্কার, এটা আবার কে ম্যাম? সানা চোখ মুখ উল্টে বলে ওঠে, এ মা, আপনি ছোটবেলা কিরণমালা দেখেননি? না তো, তাহলে তো আপনার পুরো ছোটবেলাটাই বৃথা। আচ্ছা যাই হোক, ওখানে যে ডঙ্কার আছে না, ঠিক একদম আপনার মতো। ভাবছি কিরণমালা সিজন 2 বেরোলে আপনাকে আমি ডঙ্কারের অডিশনের জন্য সিলেক্ট করব। দাঁড়ান আমি আপনাকে একটা ছবি দেখাই। রওনাক উৎসুক দৃষ্টিতে তাকিয়ে, যাক প্রথমবার কেউ তাকে কোন ক্যারেক্টারের মতো বলছে। সে আকাশ কুসুম ভাবনায় নিমজ্জিত, কিন্তু সানার হাত ধরে রাখা ছবি দেখেই তার চোখ বেরিয়ে আসার উপক্রম। এটা আমি, না আপনার যমজ ভাই। রওনাক, সানা একদম ওভার কনফিডেন্টের সাথে বলে ওঠে। পছন্দ হয়েছে তাই না? আরে আমি জানতাম আমি একদম সঠিক লোককেই সিলেক্ট করেছি। দুনিয়া ভুল হতে পারে কিন্তু সানার চোখ কখনোই ধোঁকা দিতেই পারে না। আপনি 100 জনকে জিজ্ঞেস করে দেখুন। 200 জন সাক্ষী দেবে আপনি পিওর ডঙ্কার উইথআউট কপি। রওনাকের সানার কথায় কোন খেয়াল নেই, সে সামনের আয়নার দিকে তাকিয়ে হাতে থাকা মোবাইলের ছবির সাথে নিজেকে মিলাতে ব্যস্ত। আমি কোন দিক দিয়ে এর মতো, নাকটা একটু আসছে। না না না, কি ভুলভাল বলছি, না কত আসছে না ধুর। সানা তড়িঘড়ি করে পার্কিং লটে আসে। বেরুনোর সময় ওই কালনাগিনীর সাথে দেখা হয়েছে। ঝগড়া ছাড়া কি আর আসা যায় বলেন? এদিকে ঝগড়া করতে গিয়ে অফিসের জন্য লেট হয়ে গিয়েছে। কিন্তু পার্কিং লটে আসতেই তার চোখ বেরিয়ে আসার উপক্রম সামনের দৃশ্য দেখে। ব্ল্যাক স্পেসের দরজায় দাঁড়িয়ে ঈশানী। সে মডেলিংয়ের জন্য 2 দিন শহরের বাইরে ছিল। আজকেই এসেছে। সানা ভ্রুকুটি করে তার দিকে তাকায়। মুখে মেকি হাসি টেনে বলে ওঠে, মাই ওয়ান এন্ড অনলি কালনাগিনী, 2 দিন পর পর তুই কোন আকাশ থেকে টপকে খেজুর গাছে আটকাস? কেন আমাকে মিস করছিলি বুঝি? না, শুধুমাত্র আমার ব্যবসার ঘরে লাল বাতি জ্বলে গিয়েছে তো তাই বলছিলাম। পরপর ঈশানী মুখ বাঁকিয়ে বলে ওঠে, শোন ডাইনি, আমার কোন ইন্টারেস্ট নাই তোর সাথে কথা বলতে। আর আমার কচু ছিঁড়ে যাচ্ছে তোর সাথে কথা বলার ইন্টারেস্টে। আর তুই তো রোজ সকালে মুখ না ধুয়ে চলে আসিস অন্যের বাড়িতে। লজ্জা শর্মের তো একেবারে মাথা খেয়েছিস, আবার ইন্টারেস্টও বলিস, চোরের মার বড় গলা। ভীষণ ইগো হার্ট হলো ঈশানীর, ফুঁসে উঠল সে, আঙ্গুল উঠিয়ে সানার দিকে তেড়ে এলো। লিসেন ডাইনি, এটা আর্যের বাড়ি। সানা তার কথা কেটে বলে ওঠে, দলিলে আমারও নাম আছে। চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে আবার বলে, আরে হ্যাঁ আমি না তোর জন্য একটা পার্টনার খুঁজেছি। তোদের দুজনকে দেখতে একদম রাজ্যটক মনে হবে। একদম, রাবণে বানা দি জড়ি টাইপস। ডঙ্কার উইথ কালা কালা নাগিন, যা ভিতরে গিয়ে তোর ডঙ্কার বাবাজীবনকে দেখে আয়। ঈশানীকে কিছু বলতে না দিয়ে, নিজের কালো চশমা খানা চোখে লাগিয়ে অ্যাটিটিউড নিয়ে ঈশানীর কাঁধে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল সানা। এদিকে ঈশানী রাগে গিজগিজ করে ভিতরে চলে গেল। ঈশানী ভেতরে আসতেই দেখে রওনাক এখনো ফোন হাতে নিজের চেহারা মিলাচ্ছে। ঈশানী কপালে ভাঁজ পেলে তাকে জিজ্ঞেস করে, রওনাক তুমি এখানে কি করছো? রওনাক তার দিকে তাকায়। লুক ঈশানী, এই ছবির সাথে আমার কি কোন মিল আছে? ঈশানী ছবির দিকে তাকাতেই দাঁত বের করে উচ্চ শব্দে হাসি দিল। এটাকে রওনাক, একদম সাদা ভূত। রওনাক মুখ কালো করে বলে ওঠে, ম্যাম বলেছে এটা ডঙ্কার, আর এ কে নাকি আমার মতো দেখতে? তুমি বলো। রওনাক আর কিছু বলার আগেই ঈশানী বলে ওঠে, আরে বাহ, এই ডাইনি তো একদম সত্যিই বলেছে, তুমি তো পুরো এই ডঙ্কার। তার বাক্য সম্পূর্ণ করার আগেই মনে পড়ে গেল, সানা তার সাথে রওনাকের মিল ঘটিয়েছে। সে চোখ মুখ খিচে চিৎকার করে ওঠে, আহহ! সানা হেলে দুলে গুনগুনিয়ে লিফট থেকে নেমে পার্কিং লটে আসে। কিন্তু সামনে তাকাতেই তার চোখ বড় বড় হয়ে যায়, কেননা সামনে এসপির হাত পা বাঁধা তারই গাড়ির ঢিকিতে বসা, পাশেই কাইলিন দাঁড়িয়ে। সানার চোখে মুখে চিন্তার চাপ, সে এসপির দিকে এগিয়ে যায়। এসপি, মেরা জিগরা দোস্ত, তুই সাত সকালে ডাকাতি হলি কিভাবে? তোকে কে কি তারা চিহ্ন ন্যাপ করে? আর বলা হলো না রমণীর, তার আগেই একটা বলিষ্ঠ হাত তার পেট পেঁচিয়ে ধরে। সানার পিঠ থেকে তার চওড়া বুকে, কানে এলো পুরুষালী হাসকিশোর। আমি কি তারা চিহ্ন ন্যাপ করেছি? সানা আর্যের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল কিন্তু তাতে বরাবরের মতোই ব্যর্থ হল। আর্যে তার এত নড়াচড়া দেখে তাকে ঘুরিয়ে সামনে নিয়ে আসলো। এক হাত দিয়ে সানার এক হাত পিছনে নিয়ে কোমর জড়িয়ে ধরল। ক্ষেপে গেল সানা,
খোলা এক হাত দিয়ে আর্যের কলার টেনে ধরল, গলার আওয়াজ শক্ত। ওর গায়ে যদি একটা আছর লাগে না, আমি আপনার। তার বাক্য সম্পন্ন করার আগেই আর্যে আরেক হাত দিয়ে তার মুখ চেপে ধরে। ওয়াইফি, তুমি কি ওই ছেলেটার সাইড নিচ্ছ? সানা এদিকে কথা বলতে না পেরে তার হাতে একটা জোরে কামড় বসিয়ে দেয়। কিন্তু আর্যে নির্বিকার চিত্তে তাকিয়ে আছে তার দিকে, চোখের শিরা টানটান। সানার কামড় শেষে সে হাত সরালো। তার হাতে দাঁত অলরেডি বসে গেছে। সানা একটা লম্বা শ্বাস টেনে নিল। পাগল হয়ে গিয়েছেন আপনি? আর্যের কণ্ঠ নিচু, হিসহিসিয়ে বলে উঠল। হ্যাঁ, তুমি আমাকে পাগল বানিয়ে দিচ্ছ। সানা জোরাজোরি শুরু করল। ইতর, অসভ্য লোক ছাড়েন আমায়। আর্যে আরো কাছে ঝুঁকে এলো সানার। নিজের মুখ গুজে দিল সানার চুলে। টেনে নিল একটা লম্বা শ্বাস, যেন সবটুকু ঘ্রাণ একেবারেই নিতে চাইছে। তার নাসারন্ধ্র পর্যন্ত চলে গেল কাঁচা গোলাপের করা সুবাস। সানার কানের কাছে মুখ নিয়ে নিচু কণ্ঠে বলে ওঠে। এখনো আমি অসভ্যতামি শুরুই করিনি, তুমি বললে। তার বাকি কথা মুখেই রয়ে গেল। বের হওয়ার আগেই সানা তাকে 2 হাত দিয়ে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাদের কথোপকথন দূরে থাকা এসপি আর কাইলিন না শুনতে পারলেও দেখতে পাচ্ছিল স্পষ্ট। এসপি লাজুক ভঙ্গিতে হেসে মনে মনে বলে, এরা বিবাহিত বলে কি বাচ্চাদের চোখে লাগে না বুঝি? পাশে দাঁড়ানো কাইলিনের দিকে তাকায়। এ অস্ট্রেলিয়ান হাতির চাইনিজ বাচ্চা, আমার হাত পা বেঁধে নিজে উল্টো দিকে ফিরে আছিস। সামনে বিবাহিত সিন চলছে, আমার চোখকে ধরবে তোর বাপ, তাড়াতাড়ি চোখ ধর আমার, আমি পেস্ট্রির রোমাঞ্চ দেখতে চাই না। কাইলিনর মুখ থেকে শব্দ বেরোনোর আগেই তাদের দুজনের কানে এলো সানার চিৎকার। আপনি এই মুহূর্তে ওকে ছাড়বেন না হলে আমি আপনার বিরুদ্ধে আব ব ধুর পেটে আসছে, মুখে আসছে না। আমি ল স্টেপস নেব। বুঝল না আর্যে বা কাইলিন, দুজনেই একসাথে বলে ওঠে, ল স্টেপস। আর্যের কপালের ভাঁজ গাঢ় হয়। ল স্টেপস মানে? সানা পর পর প্রত্যুত্তরে কিছু বলার জন্য মুখ খুলে। লোকে বল। আর্যে হাত দিয়ে তার মুখ চেপে ধরে থামিয়ে দিল। আখাউড়া ওয়ালা ডায়লগও একদম দিবে না। কেউ না বুঝলেও হাত পা বাঁধা এসপি ঠিকই বুঝেছে। সে এই জামাই বউয়ের কারণে ভীষণ বিরক্ত ও বটে। তাকে সেই 1 ঘন্টা আগে ফ্ল্যাট থেকে বেরোতেই এই চাইনিজ হাতির বাচ্চা হাত পা বেঁধে রেখেছে, আর এখন এরা ঝগড়া করতে বসেছে। সে খেকিয়ে ওঠল। আব্বে আইনি পদক্ষেপ বলেছে রে, আইনি পদক্ষেপ। আর্যে দৃষ্টি গড়িয়ে তাকালো সানার দিকে। কণ্ঠে ঝাঁজ মিশিয়ে বলে ওঠে, ইডিয়ট একে, লিগ্যাল অ্যাকশন বলে। পড়ালেখার সময় কাপড় কাটাকাটি করলে এমনই তো হবে। সানা চোখ বড় বড় করে তাকায়। কাপড় কাটাকাটি মানে? দূর থেকে এসপি আবারও বলে ওঠে, আব্বে তোকে অপমান করেছে রে, অপমান। রেগে গেল আর্যে, আদেশ ছুড়ল কাইলিনকে, কাইয়ের মুখে কস্টেপ লাগাও। সানা চিৎকার করে ওঠে, না। সানা আর্যের দিকে কোমরে হাত দিয়ে ঘাড় উঁচিয়ে তাকায়। আপনি শর্ত বলেন। বাহ লাইনে চলে আসলে এত সহজে, বেশি কিছু না, জাস্ট তুমি রোজ আমার সাথে অফিসে যাবে এবং আসবে। আর যদি না যাই? আর্যের গা ছাড়া জবাব, রোজে কি তারা চিহ্ন ন্যাপ হবে? দূর থেকে এসপি চিৎকার করে উঠল, পেস্ট্রি শুনিস না এর কথা, ব্যাটা যাওরা তো বটে, তার উপর কি তারা চিহ্ন ন্যাপিং ও করে। তোকে কোথাও নিয়ে নিশ্চিত বিক্রি করে দেবে। আর্যে আবার হাত ছুড়ল, কাই এই 12 ভাতারির কাহিনী চেকমেট করে দাও। সানার তড়িঘড়ি করে বলে ওঠে, স্টাফ অফ, আমি রাজি। আর্যে এগিয়ে এলো 2 কদম সানার দিকে, নিজের খসখসে হাতখানা রাখল তার মসৃণ গালে, শীতল কণ্ঠে শুধালো, দ্যাটস লাইক মাই গুড ওয়াইফি, গো গেট ইন দ্য কার। আর্যের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে সানা চলে গেল। আর্যে চোখ দিয়ে কাইকে কিছু ইশারা করে সানাকে নিয়ে চলে গেলে। কাই এসপির হাত পা খুলতেই এসপি নিজের গাড়িতে উঠে বসে, তারপর গালি ছুড়ে কাইয়ের দিকে। সাতারা চিহ্ন লা চাইনিজ সান্ডা কোথাকার, 1 নাম্বারের জলহস্তি যুক্ত হাতি। তুই তো অ্যামাজনের সবচেয়ে বড় বড় হাতিগুলোকে পিচ করে দিবি। তোর বউ তোকে এমন নাচান নাচাবে, ধুর সাতারা চিহ্ন লা, তোর কপালে তো বউও জুটবে না। যেই সাইজের বডি বানিয়েছিস, মেয়েরা দেখলে আগে মিনি সাইজের হাতি ভাববে, পরে মানুষ। সাতারা চিহ্ন লা তুই। এসপি আর কিছু বলবে তার আগেই কাইলিন এগিয়ে আসে। এসপি তড়িঘড়ি করে জিপ স্টার্ট দেয়। সামনে গিয়ে আবারও মুখ বের করে বলে ওঠে, কি হলো, আয় না আয়, লাগ আমার পিছনে লাগ, আমি একদম পিওর মধু লাগিয়ে রেখেছি তো। আহো আহো বাতিজা আহো। কাই এগোতেই সে গাড়ি নিয়ে চলে যায়। সারহাদের কেবিনে বসে আছে সানা গত 10 মিনিট ধরে। সারহাদের কেবিনে ঢুকলেই প্রথম যে জিনিসটা চোখে পড়ে, তা হলো নীরবতা। আর্যে তাকে আরও আধা ঘন্টা আগে নামিয়ে দিয়ে চলে গিয়েছে।
গাড়িতে তার সাথে প্রচুর ঝগড়া হয়েছে এসপিকে নিয়ে। আর এদিকে এসপি এখনো আসেনি। সানা জানে নিশ্চিত কোন মেয়ের সাথে ডেটে গিয়েছে। এই ছেলে তার মামাকে কিছু বলতে না পারলেও মামার অপছন্দের সব কাজগুলো করবে তার মামাকে দেখিয়ে। এতে নাকি তার মামার উপর প্রতিশোধ নেওয়া হয়। আজকে আসুক, এই ছেলের মেয়েগিরি এক থাপ্পড়ে কানের নিচে বাজিয়ে ছুটাবে। সানা আসতেই রত্না তাকে বলেছে সারহাদের কেবিনে যেতে, আর সে আসার পর থেকেই দেখছে সারহাদ ফোনে কারো সাথে কথা বলেই চলছে। সারহাদ টেবিলের ওপাশে বসে নেই, সে দাঁড়িয়ে আছে জানালার পাশে, পেছনে শহর আর সামনে আয়নার মতো কাছে তার নিজের প্রতিবিম্ব। সারহাদ ফোন কেটে নিজের এক্সিকিউটিভ চেয়ারে বসল, পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল সানার উপর। সিমরান, তুমি জান মানুষকে কখন সবচেয়ে ভালো চেনা যায়? সানা চোখ তুলে তাকালো তার দিকে। যখন তার আশেপাশে থাকা যায়। সারহাদ হালকা হেসে ওঠল, কণ্ঠ চাপা। যখন তারা ভাবে তাদের ভাগ্য বদলে গেছে। সে ধীরে ঘুরে ঘাড় কাত করে তাকালো সানার দিকে, তার চোখে আজও সেই বরফঠান্ডা স্থিরতা। সে স্পষ্ট করে বলল, আই হ্যাভ আ গুড নিউজ ফর ইউ। সানা উৎসুক দৃষ্টিতে তাকায় সারহাদের দিকে। সারহাদ শীতল কণ্ঠে শুধালো, জেবি প্রোডাকশন হাউস আমার পরপর দুটো নতুন মুভির জন্য তোমাকে হেড ডিজাইনার হিসেবে সিলেক্ট করেছে। এক মুহূর্তের জন্য সানার চোখে আলো জ্বলে উঠল, তার বিশ্বাসই হচ্ছিল না যেন। সে নিজেকে সামলে প্রশ্ন করল, আমি? সারহাদ মাথা নেড়ে বলল, হ্যাঁ, তুমি। কাল যার সাথে তোমার ডিল হয়েছিল, সে মূলত জেবি প্রোডাকশন হাউজের এক্সিকিউটিভ প্রডিউসার, ইবন মির্জা। সে তোমাকে আরজের আপকামিং মুভি ড্রিম অব লিবার্টি ও দ্য সাইকো কিলার মুভির হেড ডিজাইনার হিসেবে সিলেক্ট করেছে। সানার মনে যেন বোম ফাটল। এখন তার খুশিতে লাফাতে ইচ্ছা করছে। এত বড় অফার, কিন্তু আরজের নামটা শুনে একটু স্তিমিত হয়ে গেল। তা সারহাদের সামনে প্রকাশ করল না। সারহাদ ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। হোয়াটস রং? আর ইউ নট হ্যাপি? ইটস এ বিগ চান্স ফর ইউ টু চেঞ্জ ইউর লাইফ। সানা হেসে দিল, সত্যিই তো এটা অনেক বড় সুযোগ। সে কল্পনাও করেনি এমন সুযোগ সে পাবে। ইয়াহ, আম হ্যাপি। দেন সাইন দিস কন্ট্যাক্ট পেপার। সানা ধীরে শ্বাস নিল। থ্যাংক ইউ, এই সুযোগটার জন্য। সারহাদ চোখ সরাল না, তার কণ্ঠ শান্ত, কিন্তু শব্দগুলো অদ্ভুতভাবে ভারী। এটা সুযোগ না, এটা দায়িত্ব। আর দায়িত্ব সবসময় মূল্য নেয়। সারহাদ বাঁকা হেসে তার দিকে কন্ট্রাক্টের পেপার এগিয়ে দিল। সানা একটা দম নিয়ে সাইন করে দিল। এমন দিন আজ না হোক কাল তো আসতই। ওদের সামনে এমনিতেই তাকে আসতেই হতো। কিন্তু এত তাড়াতাড়ি, যার জন্য সে প্রস্তুত ছিল না। তার ভাবনার মধ্যে আবার ভেসে এলো সারহাদের গম্ভীর কণ্ঠস্বর। বাই দ্য ওয়ে, কাল সন্ধ্যায় জেবি প্রোডাকশন হাউজে মুভি সাইনিং এর জন্য পার্টি রাখা হয়েছে। সেখানে পুল স্ক্রু মেম্বার থাকবে, ওখানে তোমাকেও আসতে হবে। সানা না চাইতে ওকে বলে দিল। কারণ এটা তার লাইফের প্রথম পদক্ষেপ। সে উঠে দাঁড়ালো। আমি কি যেতে পারি? ইয়াহ সিউর, বাট একটা কথা মনে রেখ। সানা থেমে পেছনে ফিরে তাকালো। সারহাদ এবার খুব ধীরে বাক্য আওড়ালো। যেন শব্দগুলো দেয়ালে লেগে থেকে যায়। এই ইন্ডাস্ট্রিতে সব দরজা বাইরে থেকে বন্ধ মনে হয়, কিন্তু আসলে ভেতর থেকে কেউ না কেউ ধরে রাখে। সানা ভ্রু কুচকাল, বুঝল না রমণী। এর মানে? সারহাদ একটা ঠান্ডা হাসি দিল। মানে যে মানুষ তোমাকে সুযোগ দেয়, সে তোমাকে নজরেও রাখে। কেবিনের বাতাস হঠাৎ ঘন হয়ে গেল। সানা দরজার দিকে হাঁটতে হাঁটতে থেমে গেল। এক মুহূর্ত পিছন না ফিরে বলল, স্যার, আমি ডিজাইন করি পোশাক। কারো অধীনে নিজেকে না। সারহাদের ঠোঁটের কোণে অতি ক্ষীণ এক হাসি ফুটল। সে খুব নিচু স্বরে বলল, আচ্ছা, কিন্তু শেষ পর্যন্ত সবাই কারো না কারো গল্পের অংশ হয়ে যায়। সানা দরজা খুলে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই সারহাদ কাচের দিকে তাকালো, নিজের প্রতিবিম্বের দিকে। সে ফিসফিস করে বলল, আর তুমি তো এখন আমার গল্পেই ঢুকে পড়েছ, সানাম। ঘরে আবার নীরবতা নেমে এলো। সারহাদ নিজের চেয়ারে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে পড়ে, তার ঠোঁটের কোণে হাসির রেখা। সানাম, সানাম, সানাম। সানা আরজের কথা অমান্য করে এসপির সাথে শপিং এসেছে কালকের পার্টির জন্য শপিং করতে। কিন্তু মল থেকে বেরোতেই নজরে আসে কেউ তাদের গাড়িতে স্ক্র্যাচ ফেলে দিয়েছে। সানা খেকিয়ে ওঠে। কার এত বড় সাহস? কে গাড়িতে ধাক্কা দিয়েছে? সামনের ছেলেগুলো হেসে ওঠে। সেখান থেকে তাদের লিডার এগিয়ে আসে। আমি ধাক্কা দিয়েছি। তুই কে রে? কোন ক্ষেতের মুলা? আমি রানা মির্জা। কটকটি চল এখান থেকে, ছেলেগুলো ভালো না, বখাটে। ওসব মির্জা টির্জা নিজের পকেটে রাখো, আর গাড়ির ক্ষতিপূরণ দেয়। যদি না দেই, তাহলে আমি তোর। ওকে লেটস মেক আ রেস, যে জিতবে ক্ষতিপূরণ তার।
ওকে ডান। এসপি চোখ বড় বড় হয়ে যায়। তুই আবার গাড়ি চালাবি না। এই হতে পারে না। উপরওয়ালা বারবার সুযোগ দেয় না রে।